হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার টিউটোরিয়াল। আজকের ক্লাসে আমি তোমাদের যে সিরিজটা উপহার দেব তার নাম কি তোমরা সবাই দেখতে পাচ্ছ, আর্টিকেল। তাহলে এর আগে আমি ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, প্রিপোজিশন এই তিনটে সিরিজ তোমাদের দিয়ে দিয়েছি। আজকে যেটা আমি দেব সেটা হচ্ছে আর্টিকেল। আমরা বাচ্চাবেলায় যেমন আর্টিকেল পড়তাম যে ভাওয়েলের আগে অ্যান বসবে আর কনসোনেন্টের আগে এ বসবে, কিন্তু যখন আমরা একটু বড় হলাম তখন কি দেখলাম যে সব ক্ষেত্রে সেই নিয়ম প্রযোজ্য হয় না। এরও কিছু রুলস এবং কিছু নিয়ম কানুন রয়েছে যেগুলো কম্পিটিটিভ পরীক্ষার জন্য আমাদের জানা উচিত, এবং এগুলোকে কি করতে হবে আমাদের ভালো করে জানতে হবে। তাই তোমরা যারা আর্টিকেলের চ্যাপ্টারটা মোটামুটি জানো, শুধুমাত্র জানো যে ভাওয়েলের আগে আর কনসোনেন্টের আগে কি বসাতে হয়, এইটুকু জানলে হবে না। আমি অনেকদিন আগে এই ভিডিওটা বানিয়েছিলাম কিন্তু ভিডিওগুলো একসাথে করা ছিল না, তাই তোমাদের রিকোয়েস্টে সমস্ত ভিডিও আমি একসাথে মার্জ করছি, প্রত্যেকটা টপিককে আলাদা আলাদা করে, যাতে তোমরা একটা ভিডিওতে ওই যে পার্টিকুলার টপিকটা একসাথে দেখে নিতে পারো, যাতে তোমাদের অন্য কোনো ভিডিওতে ঘাটাঘাটি করতে না হয়, যাতে তোমরা একদম একটানা একটা টপিক ভালো করে শিখে নিতে পারো। তাই তোমরা যারা আর্টিকেল নিয়ে ভয়ে আছো ক্লাসটা দেখে নাও, গ্যারান্টি দিয়ে বলতে পারি আর্টিকেল নিয়ে কোনো রকম কোনো সমস্যা থাকবে না। তাহলে চলো ক্লাস শুরু করা যাক। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার টিউটোরিয়াল ক্লাস। আজকের ক্লাসে আমরা শিখব আর্টিকেল। আর্টিকেল ইংলিশ গ্রামারে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকস। কেন? সঠিক ইংলিশ লেখার ক্ষেত্রে আর্টিকেলের ভূমিকা অপরিসীম। কেন অপরিসীম সেটা এক্ষুনি আমরা দেখব। আমরা কি জানি, ছোট থেকে আমরা কি শিখে এসেছি? এ এন দি এই তিনটে হচ্ছে আর্টিকেল। আর আমরা ছোটবেলায় আর কি শিখেছি, যে যদি কোনো ওয়ার্ড সেটা কনসোনেন্ট দিয়ে স্টার্ট হয় তাহলে তার আগে বসে এ, আর যদি কোনো ওয়ার্ড ভাওয়েল দিয়ে স্টার্ট হয় তার আগে বসে অ্যান। কিন্তু ছোটবেলায় আমরা যে শিখেছি সেটা আমাদের ছোটবেলার মতো শিক্ষা, কিন্তু এখন যেহেতু আমরা অ্যাডভান্স লেভেলে চলে এসেছি, আমরা যে কম্পিটিটিভ এক্সামের জন্য পড়ছি, এর জন্য আমাদের কিন্তু একটু ডিটেলসে আর্টিকেলটাকে শিখতে হবে। আমরা ছোটবেলায় যেমন শিখেছিলাম সেইটাকে পাথেয় করে আমরা ডিটেলসে যাব। আমরা তাহলে কি বললাম? এ অ্যান্ড দি এই তিনটে আর্টিকেল। আমরা কি জানি? 21টা কনসোনেন্ট আর 5টা ভাওয়েল, এ ই আই ও ইউ। ধরো কোনো একটা ওয়ার্ড সেটা কনসোনেন্ট দিয়ে স্টার্ট হচ্ছে এস, স্টুডেন্ট কনসোনেন্ট সাউন্ড বা কনসোনেন্ট দিয়ে স্টার্ট হচ্ছে, তাহলে আমরা কি বলতে পারি? এ স্টুডেন্ট। কিন্তু ধরো অ্যাপেল, অ্যাপেলটা কি দিয়ে স্টার্ট হয়েছে? এ, আর আমরা কি জানি? এ ই আই ও ইউ ভাওয়েল, তাহলে আমরা অ্যাপেলের আগে কি আর্টিকেল বসাতে পারি? অ্যান। কিন্তু এর মধ্যে আমাদের কনসেপ্ট সীমাবদ্ধ রাখলে হবে না, আমাদেরকে আরও ডিপলি জানতে হবে যাতে আমরা যে কোনো পরীক্ষায় সঠিক অ্যান্সারটা করতে পারি। তাহলে আমাদের আর কি জানতে হবে? আমাদের জানতে হবে আমরা যে ছোট থেকে আর্টিকেল বলে চ্যাপ্টারটা পড়ে এসেছি, এটাকে আমরা এক ধরনের অ্যাডজেক্টিভও বলতে পারি। কেন আমরা এটাকে অ্যাডজেক্টিভ বলতে পারি? কারণ যেমন আমরা অ্যাডজেক্টিভের চ্যাপ্টারে কি শিখেছি, যে অ্যাডজেক্টিভ নাউনকে কোয়ালিফাই করে, আর অ্যাডজেক্টিভের প্রোনাউন্সিয়েশন অ্যাডজেক্টিভ নয়, ডি উচ্চারণ হবে না, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ ক্লিয়ার? এটা আমি অ্যাডজেক্টিভের চ্যাপ্টারে বলে দিয়েছি। তাহলে আমাদের কি জানতে হবে? যে আর্টিকেলটা এক ধরনের অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। কারণ এই আর্টিকেলটা সবসময় কোনো একটা নাউনের আগে বসবেই। আর্টিকেল নাউনের আগে বসবেই, বা আর্টিকেলটা সবসময় নাউনকে কোয়ালিফাই করবেই। আর্টিকেল নাউন ছাড়া পার্টস অফ স্পিচের অন্য কোনো পার্টস অফ স্পিচকে কোয়ালিফাই করবে না, শুধু কাকে কোয়ালিফাই করবে? নাউনকে। এই জিনিসটা আগে মাথায় ঢোকাও। তারপরে আর্টিকেলটাকে আমরা কেন অ্যাডজেক্টিভ বললাম? কারণ আমরা কি জেনেছি? অ্যাডজেক্টিভ একটা নাউনকে কোয়ালিফাই করে, ঠিক তেমনি আর্টিকেলও কোনো না কোনো নাউনকে কোয়ালিফাই করবে। এবারে কি কি নাউনকে কোয়ালিফাই করবে, কি কি নাউনকে কোয়ালিফাই করবে না, সেটা আমরা আরও অ্যাডভান্স লেভেলে শিখব। এখন আমাদের যে বেসিকটা কনসেপ্ট ক্লিয়ার করতেই হবে, যেটা আমাদের জানা দরকার।
তাহলে তোমরা জানলে যে অ্যাডজেক্টিভকেই আমরা আর্টিকেল বলতে পারি বা আর্টিকেলকে আমরা অ্যাডজেক্টিভ বলতে পারি, কারণ আর্টিকেলও একটা নাউনকে কোয়ালিফাই করে। এবারে এই যে আমি ওয়ার্ডগুলো লিখেছি, এটার আগে কি বসবে এবং কেন বসবে না সেটা আমরা জানবো। কিছু তোমাদের আমি ট্রিকি ভুল লিখবো, সেটা তোমরা সঠিক করে দেখাবো বা তোমরাও বলতে পারবে কোনটা সঠিক। ধরো স্টুডেন্ট, বয়, গার্লস, ম্যাঙ্গো, পেন্স, ম্যান, ডগ, ক্যাটস, মোবাইল, প্রত্যেকটা ওয়ার্ডই কনসোনেন্ট দিয়ে স্টার্ট হয়েছে। তাহলে আমরা প্রত্যেকটা ওয়ার্ডের আগে কি লিখতে পারি? এ লিখতে পারি। এটা আমাদের বেসিক কনসেপ্ট, লিখতে পারি তো। তারপরটা দেখো, অ্যাপেল, এলিফ্যান্টস, অরেঞ্জ, অক্স, আমব্রেলা, আর্স, আই, অ্যান্ট, আঙ্কেল, প্রত্যেকটাই দেখো ভাওয়েল দিয়ে শুরু হয়েছে। ভাওয়েল আমরা কি জানি? এ, ই, আই, ও, ইউ। তাহলে এগুলোর আগে প্রত্যেকটার আগে আমরা অ্যান লিখতে পারি। কিন্তু তোমাদের মনে হতে পারে এগুলোর আগে আমরা অ্যান, এটার আগে আমরা এ লিখে দিলাম, কিন্তু এখানে কিছু ভুল আছে। সেই ভুলটা আমি তোমাদেরকে ইচ্ছা করে বলিনি, এইবারে বলবো। ধরো এখানে দেখো আমরা গার্লের সাথে এস যোগ করেছি, এখানে দেখো আমরা পেনের সাথে এস যোগ করেছি, ক্যাটের সাথে এস যোগ করেছি, এখানে আমরা এলিফ্যান্টের সাথে এস যোগ করেছি, আমব্রেলার সাথে এস যোগ করেছি, আর্সের সাথে এস যোগ করেছি। এখানে আর একটা কনসেপ্ট লুকিয়ে আছে। কেন আমরা এসটা যোগ করলাম? কেন আমি ইচ্ছা করে তোমাদেরকে এই ভুলটা শেখালাম? তোমাদের মনে আসতেই পারে যে এখানে তো এস হবে না, এখানে তাহলে কি কনসেপ্ট লুকিয়ে আছে? এখানে এই কনসেপ্টটা লুকিয়ে আছে যে কোনো প্লুরাল নাম্বারের আগে এ বা অ্যান আর্টিকেল বসবে না। যদি নাম্বারটা প্লুরাল হয় তার আগে এ বা অ্যান বসবে না। ভালো করে মাথায় রাখো, এ অ্যান বসবে না কখন? যদি কোনো নাউন বা ওয়ার্ড সেটা প্লুরাল হয়, তার আগে আর্টিকেল এ অ্যান বসবে না। আর আমরা কি জানি? পেন্স, পেনের পরে এস যোগ হয়েছে, তাহলে এটা প্লুরাল, তাহলে আমরা এস যোগ করতে পারি না। ক্যাটস, ক্যাটসের সাথে এস যোগ করতে পারি না, শুধু ক্যাট লিখতে হবে, শুধু পেন লিখতে হবে। শুধু গার্লের সাথে এস যোগ করলে হবে না, শুধু গার্ল লিখতে হবে। ঠিক তেমনই এখানেও আমরা যদি অ্যান লিখি, আমরা এলিফ্যান্টস এস যোগ করতে পারবো না। আমরা যদি অ্যান লিখি, আমরা এস যোগ করব না। আমরা যদি অ্যান লিখি, এখানে আর এর সাথেও আমরা এস যোগ করব না, কারণ এ বা অ্যান শুধুমাত্র সিঙ্গুলার নাম্বারের আগেই বসবে এবং সেটা কমন নাউন হবে। এ বা অ্যান সিঙ্গুলার কমন নাউনের আগে এ বা অ্যানকে বসাতেই হবে। যদি আমরা সিঙ্গুলার নাউনের আগে এ বা অ্যান না বসাই, তাহলে আমাদের সেই সেন্টেন্স কি হবে? ভুল। ক্লিয়ার? তাহলে আমাদের কনসেপ্ট ক্লিয়ার, কেন আমরা এস বসাতে পারবো না। এ বা অ্যান আর্টিকেল আমরা শুধুমাত্র সিঙ্গুলার নাম্বারের আগে বসাবো, প্লুরাল নাম্বারের আগে বসাবো না। কিন্তু তোমরা আবার ওই আই এর প্লুরাল উই, তার আগে এ বা অ্যান বসিয়ে দেবো না। কেন? ওটা প্রোনাউন, আর প্রোনাউনের আগে আর্টিকেল বসে না। আর্টিকেল কার আগে বসে? নাউনের আগে, অবশ্যই সিঙ্গুলার সেটা। ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে এ আর অ্যান তো আমরা দেখলাম, কিন্তু তাহলে আমাদের দা কোথায় গেল? আমরা দাটাকে তাহলে কিভাবে ইউজ করব? আমরা এই যে দাটাকে কেন কখন ইউজ করব? তাহলে কনফিউশন আসতেই পারে যে কেন আমরা এখানে দা ইউজ করব না। নাম্বার যাই হোক, সিঙ্গুলার হোক প্লুরাল হোক, দুটোর ক্ষেত্রেই আমরা দা ইউজ করতে পারি। নাম্বার সিঙ্গুলার হোক প্লুরাল হোক, দুটোর ক্ষেত্রেই আমরা দা ইউজ করতে পারি। এ আর অ্যান আমরা কমন নাউনের ক্ষেত্রে ইউজ করতে পারি, দা যে কোনো নাউনের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। ক্লিয়ার? দা যে কোনো নাউনের আগে আমরা ইউজ করতে পারি, কিন্তু এ আর অ্যান আমরা যে কোনো নাউনের ক্ষেত্রে ইউজ করতে পারি না, সেটা আমরা পরে জানব। কিন্তু দা, এ আর অ্যান এই তিনটের মধ্যে বেসিক ডিফারেন্সটা কোথায়? বেসিক ডিফারেন্স হচ্ছে এখানেই যে দা হচ্ছে ডেফিনিট আর্টিকেল, আর এ আর অ্যান এই দুটো হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। তাহলে এর থেকে আমরা কি বুঝলাম? যে আর্টিকেল দু প্রকার, একটা ইনডেফিনিট আর্টিকেল, একটা ডেফিনিট আর্টিকেল। তাহলে এ আর অ্যান ইনডেফিনিট মানে কেন, আর ডেফিনিটটা দা কেন? ইনডেফিনিট মানে হচ্ছে এনিথিং বা যে কোনো, আর ডেফিনিট মানে হচ্ছে পার্টিকুলার কোনো একটা থিং। তাহলে দা যখন আমরা বোঝাবো তখন কোনো একটা পার্টিকুলার
নোন থিংকে বোঝাবো। পার্টিকুলার নোন থিং মানে কি, সেই জিনিসটাকে আমরা কোনো নির্দিষ্টভাবে বোঝাচ্ছি এবং সেই জিনিসটাকে আমরা জানি, নোন, সেই জিনিসটার সাথে আমরা পরিচিত বা সেই ওয়ার্ডটার সাথে আমরা পরিচিত দায়ের ক্ষেত্রে। এ আর অ্যান মানে কি, যে কোনো, যেটা ইচ্ছা আমরা বোঝাতে পারি, কিন্তু সেটা পার্টিকুলার নয়, সেটা আমরা জানি না বা যেটাকে আমরা এ অ্যান দিয়ে বোঝাচ্ছি তার সাথে আমাদের পরিচয় নেই। যেমন এ স্টুডেন্ট, এ স্টুডেন্ট, এ স্টুডেন্ট মানে হচ্ছে একটি ছাত্র। ধরো আমি বললাম যে হি ইজ এ স্টুডেন্ট, এ স্টুডেন্ট মানে হচ্ছে কোন ছাত্রটা, আমি কিন্তু তাকে পার্টিকুলারলি বোঝাচ্ছি না। যখন আমি এ স্টুডেন্ট ইউজ করব তখন আমি সেই জিনিসটাকে জানি না বা সেই জিনিসটাকে আমি পার্টিকুলারলি বোঝাচ্ছি না, যে কোনো একটা তার মধ্যে থেকে আমি বোঝাচ্ছি। কিন্তু যখন আমি ইউজ করব দা, তখন আমি সেই জিনিসটাকে জানি এবং সেই জিনিসটাকেই বোঝাতে চাইছি। দা স্টুডেন্ট যখন আমি বলছি তখন নিশ্চিত আমি ওই স্টুডেন্টটাকে জানি, তবেই আমি দা ইউজ করছি। ধরো অ্যান, অ্যানের ক্ষেত্রেও তাই, এ যা অ্যান তাই, শুধু ভাওয়েলের সাউন্ডের আগে অ্যান বসে আর কনসোনেন্ট সাউন্ডের আগে এ বসে। যখন আমি বলবো অ্যান অ্যাপেল, অ্যান অ্যাপেল মানে আমি যে কোনো একটা অ্যাপেলকে বোঝাতে পারি, যে কোনো আপেল, সেই অ্যাপেলটাকে সাথে আমি নির্দিষ্ট করে বোঝাচ্ছি না। কিন্তু যখন আমি বলবো দ্য অ্যাপেল, তার মানে একটা নির্দিষ্ট করে আমি দিচ্ছি যে ওই আপেলটাকেই আমি বোঝাচ্ছি। তাহলে এ অ্যান্ড দি ক্লিয়ার, ডেফিনিট, ইনডেফিনিট। তাহলে দ্য গার্লস আমরা লিখতে পারি, তাহলে আমি তোমাদের কি বললাম, দ্য আমব্রেলাসও আমরা লিখতে পারি। তখন আমি নির্দিষ্ট করে ওই গার্লসগুলোকে বা ওই মেয়েগুলোকে বোঝাচ্ছি এবং নির্দিষ্ট করে আমি ওই আমব্রেলাসগুলোকে বোঝাচ্ছি। এবং দ্য আপেল, দ্য অক্স, তাহলে কি আমরা দ্য সিঙ্গুলার নাউনের ক্ষেত্রেও ব্যবহার করতে পারি, দ্য প্লুরাল নাউনের ক্ষেত্রেও ব্যবহার করতে পারি। কিন্তু এ আর অ্যান আমরা শুধুমাত্র সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে ব্যবহার করব, এই কনসেপ্টটা মাথায় রাখবে। এরপরে আমরা তো কিছু সেন্টেন্সের মাধ্যমে এ অ্যান দি নিয়ে আরও ডিপলি আলোচনা করব। তার আগে কিছু 3-4টে কনসেপ্ট আছে যেটা ছাড়া আর্টিকেল অসম্পূর্ণ। দেখো, প্রোনাউন্সিয়েশন মানে কি, উচ্চারণ। ধরো ইউ, ইউ একটা লেটার আমরা জানি যেটা ভাওয়েলের মধ্যে পড়ে, যেখানে আমরা ইউ লিখেছি, ক্লিয়ার। এই ইউটা যদি কোনো ওয়ার্ড শুরু করে বা কোনো একটা ওয়ার্ড ইউ দিয়ে স্টার্ট হয় এবং সেটা ওয়াই ইউ ইউ বা ওয়াই ও ইউ এই সাউন্ড বের করে, প্রথম ওয়ার্ডটাকে উচ্চারণ করলেই যদি আমাদের একটা ইউ সাউন্ড উচ্চারণ হয়ে যায়, তাহলে এটা ফাওয়েল হলেও তার আগে আমরা কি বসাবো, অ্যান, অ্যান বসাবো তো, ভেরি গুড। না, তার আগে আমরা কি বসাবো, এ। কেন? কারণ এটা ফাওয়েল হলেও সেটা কি সাউন্ড হবে, ইউ বা ইউ। সেরকম কিছু ওয়ার্ড দেখা যাক, ধরো ইউনিয়ন, ইউনিয়ন তুমি উচ্চারণ করো, ইউনিয়ন। ইউনিয়ন মানে আমরা কি বলতে পারি, একটা কানেকশন বা একটা যোগ সাযোগ আমরা বলতে পারি, বা একটা জোট এটা বলতে পারি। তাহলে যদি আমরা এই ইউনিয়নটাকে উচ্চারণ করি বা প্রোনাউন্সিয়েশন করি, তাহলে আমরা কি উচ্চারণ করছি, ইউনিয়ন, ইউনিয়ন। তাহলে আমি কি বলেছিলাম, উচ্চারণ করতে গেলেই আমাদের সামনে কি চলে আসবে, ইউ। আর তখন আমরা সেটা ভাওয়েল হলেও, শুরু ভাওয়েল দিয়ে হলেও, তার আগে আমরা কি বসাবো, এ। তার আগে আমরা কি বসাবো, এ। তারপরটা দেখা যাক, ইউনিভার্সিটি, ইউ ইউ, এ বসাবো। ইউনিট, ইউ ইউ, এ বসাবো। ইউজফুল, ইউ ইউ, এ বসাবো। ইউনিক, ইউ, এ বসাবো। আচ্ছা, ধরো তোমরা একটা ওয়ার্ড, সেটা কিভাবে প্রোনাউন্সিয়েশন হচ্ছে, ইউ হচ্ছে, এটা বুঝতে পারছো না, তোমরা কি করবে, তোমাদের কি মনে হয়? ধরো তোমরা একটা কোনো ওয়ার্ড, সেটা নিয়ে কনফিউশনে পড়ে গেছো এবং সেটা বুঝতে পারছো না সেটা ইউটা ইউর মতো উচ্চারণ হচ্ছে কিনা। তোমরা ইউটিউবে চলে যাবে, ধরো ইউজফুল, এটার উচ্চারণ কী হবে তুমি জানো না, ইউজফুলটাকে ইউটিউব সার্চে গিয়ে ইউজফুল প্রোনাউন্সিয়েশন সার্চ করবে, এই ওয়ার্ডটার প্রোনাউন্সিয়েশন, সঠিক প্রোনাউন্সিয়েশন তোমরা পেয়ে যাবে। ওই ভিডিওটা চালালে তোমরা এই ইউজফুল ওয়ার্ডের প্রোনাউন্সিয়েশন পেয়ে যাবে এবং তখন তোমরা বুঝতে পারবে ওটা ইউর মতো উচ্চারণ হচ্ছে কিনা। তাহলে এ না অ্যান বসবে সেটা তোমরা নিখুঁতভাবে জেনে যাবে। তারপর কি, ইউনিভার্স, ইউ, এ বসবে এর আগে। ইউনিফর্ম, ইউ ইউ,
ইউরিনাল ইউ ইউ, ইউনিভার্সাল ইউ। এটা দেখো ই আর ইউ, ইউলজি ইউলজি ইউলজি। ইউলজি মানে হচ্ছে স্তুতি। ইউ উচ্চারণ হবে না, এখানে কি উচ্চারণ হবে? ইউ, ইউ উচ্চারণ হচ্ছে। দেখো ইউ থাকলেও এখানে একটা ইউ উচ্চারণ এসে যাচ্ছে, ইউলজি। তাহলে এর আগেও কি বসবে? এ বসবে। ভেরি গুড। আর একটা কনসেপ্ট দেখা যাক, সাউন্ড ওয়া, ডাব্লিউ এ। কিছু ওয়ার্ড আছে যেগুলো ফাউল দিয়ে স্টার্ট হয় কিন্তু সাউন্ডটা ওয়া উচ্চারণ হয়, ওয়া ওয়া, ডাব্লিউ এ, ওয়া। ভাওলের মতো উচ্চারণ হয় না। কিসের মতো উচ্চারণ হয়? ওয়া। সেটা কি? ধরো ওয়ান আইড ম্যান, হি ইজ এ ওয়ান আইড ম্যান, তার মানে তার যে কোনো একটা চোখ আছে আর একটা চোখ যে কোনো কারণে খারাপ হয়ে গেছে। তাহলে ওয়ানটা কীরকম উচ্চারণ হচ্ছে? ওয়া ওয়া, ওয়ান ওয়া। তাহলে এর আগে আমরা কি বসাবো? অ্যান, তাই তো? ভেরি গুড, এ। তাহলে ওয়া যদি উচ্চারণ হয় তাহলে তার আগে আমরা কি বসাবো? এ। যেমন 1 রুপি নোট, ওয়া, এ। ক্লিয়ার? ওয়া উচ্চারণ, যে কোনো ওয়ার্ড ওয়া দিয়ে স্টার্ট হলে আমরা কি তার, সেটা যদি ভাওয়েল দিয়েও শুরু হয় তার আগে আমরা কি বসাবো? এ। কনসেপ্টটা মাথায় রাখবে। এইচ সাউন্ড, কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো এইচ সাউন্ড দিয়ে শুরু হয়। একটার ক্ষেত্রে আমরা এ লিখবো আর একটার ক্ষেত্রে অ্যান লিখবো। কেন একটার ক্ষেত্রে এ লিখবো আর একটার ক্ষেত্রে অ্যান লিখবো সেটা দেখো। ধরো হিরো, হিরো হিরো হিরো। হিরোতে আমরা এই এইচটাকে উচ্চারণ করছি হিরো বা হ, এইচ বা হ, হিরো হিরো। এই এইচের উচ্চারণটা হচ্ছে, মানে আমরা উচ্চারণটা করছি। তারপরটা কি? হর্স, হর্সেরও এইচ উচ্চারণ হচ্ছে, দেখো হর্স বা হ, হর্স বা হ। হাই স্কুল, হাই স্কুল, হাই হাই, হ বা এইচ। হিস্টোরিক ইভেন্ট, হিস্টোরিক, এইচ বা হ, হিস্টোরিক, হ। হোটেল, হোটেল, এইচ বা হ। হরিফিক, হ রিফিক, হ রিফিক, এইচ বা হ। তাহলে এইচ দিয়ে শুরু হবে, এই যে সাউন্ডটা হবে বা হয়ের মতো উচ্চারণ হবে বাংলায়, তাহলে তার আগে আমরা কি বসাবো? আর্টিকেল এ, আর্টিকেল এ। এবার আর একটা কনসেপ্ট দেখা যাক। এখানেও দেখো এইচ দিয়ে শুরু হচ্ছে কিছু ওয়ার্ড। আমরা কি বলবো? হনর, এইচ ও এন ও ইউ আর, হনর। এখানে এই এইচটা সাইলেন্ট হয়ে যাবে বা এই এইচটার উচ্চারণ হবে না। এইচ দিয়ে ওয়ার্ডটা শুরু হয়েছে কিন্তু এইচের উচ্চারণ হবে না। তাহলে আমরা কি বসাবো? হনার বলবো না অনার বলবো? অনার, অনার, অনার। তাহলে এখানেই কনসেপ্ট, এইচ দিয়ে শুরু হবে কিন্তু সেই প্রোনাউন্সিয়েশনটা যদি অ বাংলায় অ বা আয়ের মতো হয়, এই কনসেপ্টটা জেনে রাখো। বাংলায় যদি ওটাকে আমরা অ বা আয়ের মতো উচ্চারণ করি, যেমন অনার, অনার। আর এখানে আমরা হিরোটাকে কি উচ্চারণ করলাম? হিরো, হ উচ্চারণ হচ্ছে, কিন্তু অনারে অ উচ্চারণ হচ্ছে। এটা এইচ দিয়ে স্টার্ট হলেও, তাহলে এর আগে আমরা কি বসাবো? অ্যান। ভেরি গুড। তারপরটা কি? হাওয়ার বলবো আমরা? এইচ ও ইউ আর, হাওয়ার না, এইচ ও ইউ আর মনে হচ্ছে আওয়ার, আ আ। ক্লিয়ার? আওয়ার। তাহলে আমাদের কিসের মতো উচ্চারণ হলো? আয়ের মতো। আমি কি বলেছিলাম? অ বা আ। তারপরটা কি? অনেস্ট, অনেস্ট, অনেস্ট। হনেস্ট তো আমরা বলবো না, আমরা কি বলবো? অনেস্ট। তাহলে অ এর মতো উচ্চারণ হলো। তাহলে আমরা কি বলবো এর আগে? অ্যান। তারপরটা কি? এইচ ই আই আর, হেয়ার বলবো? তোমাদের কি মনে হয়? এইচ ই আই আর, হেয়ার, এর মানেটা হচ্ছে উত্তরাধিকার। ক্লিয়ার? এর উচ্চারণটা হবে এয়ার, এ আই আর, যেটা বাতাস, সেই উচ্চারণ হবে এয়ার। তাহলে এ উচ্চারণ হলো। আর একটা কনসেপ্ট আমরা পেয়ে গেলাম। আর এটা আমরা কি জানি? ফাওয়েলের সাউন্ড। তাহলে এয়ার, এইচ ই আই আর মানে হেয়ার নয়, এয়ার। এ আই আর যেটা উচ্চারণ করো বাতাস, সেই উচ্চারণটাই এয়ার, এয়ার। এয়ার মানে হচ্ছে উত্তরাধিকার সূত্রে পাওয়া বা উত্তরাধিকারী, এয়ার, এয়ার। তাহলে এর আগেও আমরা কি বসাবো? অবশ্যই বসাবো অ্যান।
তাহলে সাইলেন্ট এইচ মানে এইচ দিয়ে ওয়ার্ডটা স্টার্ট হচ্ছে, কিন্তু এইচের উচ্চারণ হচ্ছে না, বরং একটা ফাওয়েলের সাউন্ড দিচ্ছে অ, আ বা এ। আর এখানে এইচ দিয়ে শুরু হচ্ছে, সেটা এইচের সাউন্ড হচ্ছে বা হ বাংলায় বলতে গেলে। তার আগে আমরা কি বসাবো? এ, আর এটার আগে আমরা কি বসাবো? অ্যান। কনসেপ্ট ক্লিয়ার? ভেরি গুড। পরের আর একটা কনসেপ্টে চলে এসো। অনেক সময় তোমরা দেখবে আমরা কিছু বড় বড় লেখা সেটাকে আমরা ছোট করে দিই। ধরো MLA, MP, FRCS, NGO, SDO, LLB। MLA মানে কি? মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, যেটা আমাদের বিধায়ক, সেটাকে আমরা ছোট করে MLA লিখে দিয়েছি। MLA কিসের মতো উচ্চারণ হচ্ছে? এম, এ, এম, এ, এম, এ, এম। তাহলে এ এর মতো উচ্চারণ হচ্ছে, তাহলে এর আগে আমাদের কি বসাতে হবে? অ্যান। ক্লিয়ার? এগুলোকে কি বলে? অ্যাব্রিভিয়েশন, মানে বড় লেখাকে প্রথম লেটারগুলো দিয়ে ছোট করে দেওয়া। তাহলে এই অ্যাব্রিভিয়েশন যখন আমরা লিখব, তার আগে আমাদের খেয়াল রাখতে হবে সেটা কিভাবে উচ্চারণ হচ্ছে। যদি ভাওয়েল সাউন্ড বের করে, প্রথমেই আমরা বসিয়ে দেবো চোখ বন্ধ করে অ্যান। তারপর একটা কি? MP, সেম MP, মেম্বার অফ পার্লামেন্ট, যেটাকে আমরা বলি সাংসদ। মেম্বার অফ পার্লামেন্ট, AP, MP, তাহলে অ্যান। F, AF, F, A, প্রথমে কি উচ্চারণ হচ্ছে? এ, এ, F। FRCS মানে কি? ফেলো অফ রয়্যাল কলেজেস অফ সার্জন। FRCS আমরা বলি না, FRCS লন্ডন। তাহলে F, এফটা কি দিয়ে স্টার্ট হচ্ছে? এ দিয়ে। F, A, A, তাহলে এর আগেও অ্যান। NGO, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। NGO, N, A, 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 ক্লিয়ার? তাহলে তার আগে কি বসবে? অ্যান। SDO, S, A, S, S, SDO মানে কি? সাব ডিভিশনাল অফিসার, তাহলে S, A, A, এর আগেও অ্যান। LLB, ব্যাচেলর অফ ল, LLB ফুল ফর্ম। LLB, L, L, A, A, প্রথমেই আমাদের উচ্চারণ কি হয়ে যাচ্ছে? এ, তাহলে এর আগে বসাবো আমরা অ্যান। কিন্তু সব কি অ্যাব্রিভিয়েশনের আগে আমরা অ্যান বসাবো? এটা হতে পারে? তোমাদের কি মনে হয়? হতে পারে না। ধরো PhD, PhD আমরা লিখলাম, ডক্টর অফ ফিলোসফি। পি, 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 ভাওয়েল সাউন্ড আসছে কি? পি, পি, পি এর উচ্চারণ হচ্ছে পি, প এর মতো একটা উচ্চারণ হচ্ছে পি। তাহলে এর আগে কিন্তু আমরা অ্যান বসালে ভুল হয়ে যাবে, এর আগে বসাতে হবে আমাদের এ। যদি অ্যাব্রিভিয়েশনগুলো যেগুলোকে আমরা ছোট করলাম এরকম করে, সেটা উচ্চারণ করলেই একটা ভাওয়েলের মতো সাউন্ড এসে যায়, তার আগে আমরা বসাবো অ্যান। যদি ভাওয়েলের মতো সাউন্ড না এসে কনসোনেন্টের মতো সাউন্ড আসে, তাহলে আমরা কি বসাবো? এ। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে এই যে আমরা ছোট ছোট কনসেপ্টগুলো জানলাম, এটা আর্টিকেলের সবথেকে গুরুত্বপূর্ণ কনসেপ্ট। এটা না জানলে পরবর্তী যে কনসেপ্ট সেটা আমরা জানতে পারবো না। এইবারে আমরা কিছু সেন্টেন্সের মাধ্যমে আমরা যেটা শিখলাম তার কনফিউশন ক্লিয়ার করে নেব, যাতে তোমাদের ডাউট সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়। দেখতে থাকো। এতক্ষণ যে আমরা আর্টিকেলগুলো দেখলাম, আমাদের মনে হতে পারে এ আর অ্যান আর দা, এই তিনটেকে নিয়ে আমাদের কনফিউশন আসতে পারে, কিন্তু কোনটার ক্ষেত্রে আমরা এ আর অ্যান আর কোনটার ক্ষেত্রে দা ইউজ করব দেখো। ধরো প্রথমে দুটো সেন্টেন্স দেখো। আই টট এ স্টুডেন্ট, আমি একটি স্টুডেন্টকে পড়িয়েছিলাম। আই টট দ্য স্টুডেন্ট, আমি ওই স্টুডেন্টটাকে পড়িয়েছিলাম। এই দুটোর মধ্যে বেসিক তোমরা কি ডিফারেন্স বুঝতে পারছো? ভেরি গুড। আই টট এ স্টুডেন্ট মানে হচ্ছে আমি এমন একটা স্টুডেন্টকে পড়িয়েছিলাম তার সম্পর্কে আমি এখন আর মানে সেটা কে আমি আর জানি না। আমি একটা স্টুডেন্টকে পড়িয়েছিলাম, এনি স্টুডেন্ট। তাহলে আমরা এনি বোঝাতে পারি এটাকে, এনি। এনি মানে কি? যে কোনো। আমি যে কোনো একটা স্টুডেন্টকে পড়িয়েছিলাম, তার সম্পর্কে আমি বেশি কিছু জানি না। আই টট এ স্টুডেন্ট, জাস্ট এটাই, আমি একটি স্টুডেন্টকে পড়িয়েছিলাম। কিন্তু ধরো মাধ্যমিক পরীক্ষায় কেউ ফার্স্ট হয়েছে এবং তুমি সেই স্টুডেন্টটাকে পড়িয়েছিলে, তখন তুমি কি বলবে? আই টট দ্য স্টুডেন্ট, আই টট দ্য স্টুডেন্ট। তার মানে
এটাকে আমরা যদি পার্টিকুলারলি ওয়ার্ডটা না লিখে এটা সহজে বুঝতে চাই, তার মানে নোন, মানে এ মানে তুমি ওই স্টুডেন্টটা সম্পর্কে বেশি কিছু জানো না, তুমি ক্যাজুয়ালি বলেছো আই টট এ স্টুডেন্ট, মানে আমি একটা স্টুডেন্টকে পড়িয়েছিলাম, কিন্তু আই টট দ্য স্টুডেন্ট মানে তুমি ওই স্টুডেন্টটাকে চেনো, ওই পার্টিকুলার স্টুডেন্টটাকেই তুমি পড়িয়েছিলে। তাহলে এ আর দ্য এর কনসেপ্ট ক্লিয়ার। অ্যানের ক্ষেত্রেও কি এনি। তারপর একটা কি, গিভ মি এ বুক। গিভ মি এ বুক, ধরো তোমরা বন্ধুরা বসে আছো, একটা লাইব্রেরিতেই ধরো বসে আছো, তুমি কি বললে, গিভ মি এ বুক। গিভ মি এ বুক মানে তোমাকে আমাকে যে কোনো একটা বই দাও, মানে কি এনি, যে কোনো একটা বই দাও। কিন্তু যখন তুমি বলবে গিভ মি দ্য বুক, গিভ মি দ্য বুক, তখন তুমি একটা কোনো পার্টিকুলার বইটাকে দেখিয়েই বলছো গিভ মি দ্য বুক। তার মানে কি তুমি ওই বইটাকে দেখে নিয়েছো এবং ওই বইটাকে জানো তুমি, বা ওই বইটার সাথে তুমি পরিচিত, কোনো একটা পার্টিকুলার বই। গিভ মি দ্য বুক, ক্লিয়ার। তারপর এটা কি, হি ইজ কাটিং এ ট্রি, সে একটি গাছ কাটছে। হি ইজ কাটিং দ্য ট্রি, সে একটা স্পেশাল গাছ কাটছে যে গাছটাকে তুমি চেনো। এ ট্রি মানে হচ্ছে যে কোনো গাছ, কিন্তু যখন আমরা দা বসালাম, ওই গাছটাকে তুমি জানো, ওই গাছটাকে তুমি চেনো, তুমি একটা কোনো পার্টিকুলার গাছের কথাই বলছো। ধরো তোমাদের একটা পাড়াতে একটা গাছ অনেক দিন ধরে আছে, 100 বছর ধরে, এবারে ওই গাছটাকে কেউ কাটছে, তুমি বাড়িতে এসে বললে হি ইজ কাটিং দ্য ট্রি, মানে সে ওই পার্টিকুলার গাছটাকেই কেটে দিচ্ছে, ক্লিয়ার। তারপরটা কি, আই ওয়ান্ট টু বাই অ্যান আইফোন। ধরো বন্ধুদের মধ্যে আলোচনা হচ্ছে, তুমি বললে আই ওয়ান্ট টু বাই অ্যান আইফোন, আমি একটা আইফোন কিনবো। অ্যান কেন বসেছে, আই, তাই জন্য বসেছে অ্যান। তুমি বললে আই ওয়ান্ট টু বাই অ্যান আইফোন, তার মানে আমি একটা আইফোন কিনবো। আইফোনের এবার অনেক রকম মডেল আছে, তুমি কিন্তু পার্টিকুলারলি বললে না কোন মডেলটা কিনবে। ধরো তোমার বন্ধু বলল আইফোন 11 ম্যাক্স প্রো, বা আইফোন 11, বা আইফোন 6, বা আইফোন 7। যখন তোমার বন্ধু বলল আইফোন 11 ম্যাক্স প্রো, তখন তুমি কি বলবে, আই ওয়ান্ট টু বাই দ্য আইফোন, আমি ওই ফোনটাই কিনতে চাই। তখন মানে একটা পার্টিকুলার জানা ফোনের কথা কিন্তু সে বলেছে, তখনই তুমি তাকে বললে আই ওয়ান্ট টু বাই দ্য আইফোন, আমি ওই আইফোনটাই কিনতে চাই। তাহলে এ এন আর দা এর মধ্যে কনসেপ্ট ক্লিয়ার, আশা করছি ক্লিয়ার। এইবারে আমরা কিছু সিচুয়েশনের মাধ্যমে দেখে নেব কেন আমরা দা বসাবো না এ বসাবো। দেখো, উই আর সিটিং ইন এ রুম, আমরা একটা ঘরের মধ্যে বসে আছি। তুমি ধরো কাউকে বলছো, ঘরের মধ্যে তোমরা বসে আছো, কিন্তু তারপরে দেখো ক্লোজ দ্য ডোর লিখবে না ক্লোজ এ ডোর লিখবে। ধরো তুমি কাউকে বলছো ক্লোজ এ ডোর না ক্লোজ দ্য ডোর, তোমরা কিন্তু ডোরটাকে বা দরজাটাকে দেখতে পাচ্ছ, তোমরা ওই ডোর বা দরজাটাকে দেখতে পাচ্ছ, তোমরা কি বলবে, দেখতে পাচ্ছ মানেই কি, ওটা একটা পার্টিকুলার, ওটা তোমাদের সাথে নোন বা পরিচিত হয়ে যাচ্ছে, তাহলে তুমি বলবে ক্লোজ দ্য ডোর, দরজাটা বন্ধ করো। তোমরা কিন্তু এ বসাবে না। বাকি বলবে ক্লোজ দ্য উইন্ডো, জানালাটাকে বন্ধ করে দাও। ধরো বৃষ্টি আসছে, ক্লোজ দ্য উইন্ডো, কারণ কি ওই জানালাটাকে তুমি চেনো, তোমার চোখের সামনেই আছে, একটা পার্টিকুলার জানলা ওটা হয়ে যাচ্ছে। এবার তোমাকে বললো ওপেন দ্য উইন্ডো, জানালাটা খুলে দাও, তখনও কিন্তু দা, কারণ তোমরা ওই ঘরেতে বসে আছো, ওই জানালার সাথে তুমি পরিচিত, ক্লিয়ার। তারপরটা দেখো, আই হ্যাভ বট অ্যান আইফোন। দেখো তোমার একটা আইফোন কেনা হয়ে গেছে, আই হ্যাভ বট অ্যান আইফোন। তারপরে তুমি কি বলবে, দা আইফোন ইজ ভেরি এক্সপেন্সিভ, কারণ আমরা কি জানি আইফোন 11-এর দাম 1 লাখ। তখন তুমি কি বলবে, ওই আইফোনটা খুব দামি। তোমরা আইফোন ইজ ভেরি এক্সপেন্সিভ, এখানে এ নয় অ্যান হবে, অ্যান আইফোন ইজ ভেরি এক্সপেন্সিভ বলবে না, দ্য আইফোন ইজ ভেরি এক্সপেন্সিভ বলবে। তোমার কিন্তু আইফোনটা কেনা হয়ে গেছে, মাথায় রাখো। তখন তুমি কি সেন্টেন্স বলবে, ভেরি গুড, দ্য আইফোন ইজ ভেরি এক্সপেন্সিভ, কারণ ওই ফোনটার সাথে অলরেডি তোমার পরিচয় হয়ে গেছে, তুমি ওটা দেখে নিয়েছো। তাহলে নোন মানে হচ্ছে দা। দেখো তারপরটা, আই অ্যাম রিডিং এ মোটিভেশনাল বুক, আমি একটা মোটিভেশনাল বই পড়ছি। ধরো তুমি একটা মোটিভেশনাল বই পড়ছো,
তারপরটা সেন্টেন্সটা দেখো, এ দ্য বুক ইজ ভেরি গুড, ওই বইটা খুব ভালো। তখন তুমি এ বুক ইজ ভেরি গুড বলবে না, দ্য বুক ইজ ভেরি গুড বলবে। ভেরি গুড, দ্য বুক ইজ ভেরি গুড, কারণ কি ওই বইটার সাথে তোমার অলরেডি পরিচয় হয়ে গেছে। তারপর এটা কি, আই হ্যাভ গট এ জব, ধরো তুমি একটা চাকরি পেয়েছো, আই হ্যাভ গট এ জব, আমি একটি চাকরি পেয়েছি। তারপরে কি বলবে, দা বলবে না এ বলবে, জব ইজ ভেরি চ্যালেঞ্জিং, ওই জবটা বা ওই চাকরিটা খুবই চ্যালেঞ্জিং। তখন এ জব বলবে না দা জব বলবে। ভেরি গুড, দ্য জব ইজ ভেরি চ্যালেঞ্জিং, কারণ জবটার সাথে তোমার পরিচয় হয়ে গেছে, তুমি এই পার্টিকুলার জবটাকেই বোঝাচ্ছ। তাহলে এ অ্যান ডেফিনিট না ইনডেফিনিট, এ আর অ্যান ইনডেফিনিট আর্টিকেল, যেটা যে কোনো জিনিসকে বোঝাতে পারে, তার সাথে তোমার পরিচয় নেই। কিন্তু দা যখন বোঝাচ্ছ তখন সেটাকে তুমি নোন, মানে সেটাকে তুমি জানো, কোনো একটা পার্টিকুলার থিং অর পারসন। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের আর্টিকেলের বেসিক কনসেপ্ট। এর পরের ক্লাসে আর একটা ক্লাসে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো কোন নাউনের আগে কোন আর্টিকেল বসানো যাবে না, কোন নাউনের আগে কী আর্টিকেল বসালে সেন্টেন্স ভুল হবে, বা কিছু কিছু পার্টিকুলার ওয়ার্ড বা নাউন আছে তার আগে আমরা কিভাবে আর্টিকেলের ইউজ করব। ওই কনসেপ্টটা আরও গুরুত্বপূর্ণ হবে, কিন্তু এইটাকে যদি তোমরা না শেখো দ্বিতীয় পার্টটা তোমরা শিখতে পারবে না। তাই আগে এই পার্টটা শিখবে ভালো করে, তারপরে দ্বিতীয় পার্টে যাবে। ক্লিয়ার? তাহলে তোমরা বুঝতে পারলে আর্টিকেলের চ্যাপ্টারটা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আজ এই পর্যন্তই, এরপরের ক্লাসে আমরা পার্ট 2 আর্টিকেলে চলে যাব, সেখানে আরও আমরা ডিপলি আলোচনা করে নেব। তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক শেয়ার করে দিও, যাদের যাদের দরকার তাদের কাছে পৌঁছে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, পরের ক্লাসে দেখা হচ্ছে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার টিউটোরিয়াল ক্লাস। এর আগের ক্লাসে আমরা আর্টিকেল সম্পর্কে আমাদের যে ফার্স্ট পার্ট সেটা শেষ করে নিয়েছি। সেখানে আর্টিকেল সম্বন্ধে আমাদের যাবতীয় কনসেপ্ট, কার আগে কী আর্টিকেল বসবে আমাদের সেটা ক্লিয়ার হয়ে গেছে। কিন্তু আমাদেরও আরও কিছু কিছু সেন্টেন্স লেখার ক্ষেত্রে কিছু কিছু ওয়ার্ডের আগে এমন এমন আর্টিকেল বসে, সেটাকে যদি আমরা না জানি তাহলে আমরা পুরো সেন্টেন্সটার ভুল মিনিং হয়ে যাবে। তাই সেই সব সম্বন্ধে জানার জন্যে, সেই সব কনসেপ্ট ক্লিয়ার করার জন্যে আজকের ক্লাসটা আরও গুরুত্বপূর্ণ হতে চলেছে। কিন্তু এই কনসেপ্ট জানার জন্যে অবশ্যই প্রথম ভিডিওটার গুরুত্ব অপরিসীম, কারণ প্রথমের কনসেপ্ট যদি আমরা না জানি তাহলে আমরা এই কনসেপ্টটাও শিখতে পারবো না। আজকের ক্লাসে আমরা দেখব কিছু কিছু বিশেষ ক্ষেত্রে এ আর অ্যান এবং দায়ের ব্যবহার। প্রথমে আমরা দেখব এ আর অ্যানের ব্যবহার। দেখো, এ আর অ্যানের মেন গুরুত্বপূর্ণ 6টা ব্যবহার, সেটা জানলেই তোমাদের মোটামুটি আর্টিকেল কমপ্লিট। এরপরে আমরা শিখব দা। তারপরে প্রথমটা দেখো, এ আর অ্যান। প্রথমটা কী অর্থে আমরা ব্যবহার করব? টু রিপ্রেজেন্ট হোল ক্লাস। টু রিপ্রেজেন্ট হোল ক্লাস মানে কি? একটা সমগ্র জাতিকে বোঝানোর জন্য আমরা ব্যবহার করব এ আর অথবা অ্যান। দেখো, এ কাউ হ্যাজ হর্নস। এ কাউ হ্যাজ হর্নস মানে কি? একটা গরুর শিং আছে, তাই কি? যখন আমরা বলবো এ কাউ হ্যাজ হর্নস মানে এ কাউটাকে আমরা সাবজেক্ট করেছি, কাউয়ের আগে আমরা এ আর্টিকেল বসিয়েছি। তার মানে কি দাঁড়ালো? এ কাউ মানে এখানে অর্থে সমগ্র গরুর জাতিটাকে বোঝানো হচ্ছে, বা সমগ্র গরুর ক্লাসটাকে বোঝানো হচ্ছে। তাই এ কাউ মানে একটি গরুর শিং আছে এই অর্থে নয়, এই অর্থে যে সমগ্র বা সমস্ত গরুরই শিং আছে। কিন্তু যদি আমরা বলি হি হ্যাজ এ কাউ, তার মানে কি? তার একটি গরু আছে, সেখানে কিন্তু সমগ্র জাতি বোঝাবে না। হি হ্যাজ এ কাউ তার মানে কি? তার একটি গরু আছে। কিন্তু যখন আমরা এ কাউকে সাবজেক্ট করলাম তখন আমরা কি লিখছি? এ কাউ হ্যাজ হর্নস। এখানে কিন্তু মিনিংটা বুঝতে হবে, এখানে সমগ্র জাতিটাকে বোঝানো হয়েছে। এখানে আমরা দায়েরও ব্যবহার করতে পারি, সেটাও সম্পূর্ণ সঠিক, কিন্তু সেটা আমরা দায়ে শিখব। অ্যান ইগল ফ্লাইজ হাই। অ্যান ইগল ফ্লাইজ হাই। ইগল পাখি কী করে? অনেক উঁচুতে ওড়ে। তাহলে এখানে অ্যান কেন বসলো?
কারণ এখানে ই ভাওয়েল আছে, যেটা আমরা আগের চ্যাপ্টারে ডিসকাশন করে নিয়েছি। তাহলে অ্যান ইগল ফ্লাইজ হাই মানে কি, একটা ঈগল পাখি অনেক উঁচুতে ওড়ে, এই অর্থে নয়, এই অর্থে বুঝিয়েছে যে সমস্ত ঈগল পাখিই অনেক উঁচুতে ওড়ে। কনসেপ্ট ক্লিয়ার আশা করছি। তারপরটা কি, তাই জন্য দেখো এখানে আমাদের সাবজেক্ট হয়েছে, এই ভার্ব হয়েছে সিঙ্গুলার, এখানে ভার্বের সাথে আমাদের এস বা ইএস যোগ করেছি, এখানে যোগ করেছি। ক্লিয়ার? কারণ কি, এখানে আমরা সমগ্র জাতিকে একসাথে বুঝিয়েছি, তাই এটাকে আমরা সিঙ্গুলারভাবে বুঝালাম। দেখো, এ ডগ ইজ এ ফেথফুল অ্যানিম্যাল, একটি ডগ বা একটি কুকুর বিশ্বস্ত প্রাণী। তাহলে ওটাকে আমরা একটি ডগ বলবো? ভেরি গুড, সমগ্র কুকুরকেই বোঝাবো। তারপরটা কি, এ রোজ স্মেলস ভেরি সুইট, একটা গোলাপ খুব সুন্দর সুগন্ধ দেয়। তাহলে আমরা কি একটা গোলাপ বলবো? ভেরি গুড, আমরা সমগ্র গোলাপ জাতিটাকেই এখানে বুঝিয়েছি। তারপরটা কি বলছে, টু ইন্ডিকেট কম্প্যারিজন, টু ইন্ডিকেট কম্প্যারিজন বা ওয়ান লাইক মানে কি, একটা এটা তুলনা করতে ব্যবহার করা হবে। কি তুলনা অর্থে, সেটা আমরা সেন্টেন্সের মাধ্যমে বুঝবো। হি থিংস হি ইজ এ রবীন্দ্রনাথ, সে মনে করে সে একজন রবীন্দ্রনাথ। এখানে আমরা রবীন্দ্রনাথের আগে এ আর্টিকেল বসিয়েছি। আমরা যদি লিখতাম হি থিংস হি ইজ রবীন্দ্রনাথ, তাহলে কিন্তু সেন্টেন্স ভুল। তার মানে কি, সে নিজেকে রবীন্দ্রনাথের মতো ভাবছে। এটা তুলনা বা ওয়ান লাইক, কারোর মতো নিজেকে ভাবা বা কারোর মতো নিজেকে মনে করা বা কারোর মতো করে অন্য একজন কেউ ভাবতে পারছে, সেটাও বোঝাতে পারো। তারপরে সেন্টেন্সই আমরা বুঝতে পারবো। আওয়ার ইংলিশ টিচার ইজ এ শেক্সপিয়ার, আমাদের ইংরেজি শিক্ষক একজন শেক্সপিয়ার। তার মানে কি, এ শেক্সপিয়ার আমরা যখন লিখছি তখন কিন্তু আমরা শেক্সপিয়ারকে কার সাথে তুলনা করছি? আমাদের ইংরেজি শিক্ষকের সাথে। মানে আমরা কি বলছি, আমাদের ইংরেজি শিক্ষক শেক্সপিয়ারের মতোই। তাহলে কিভাবে আমরা তুলনা অর্থে ব্যবহার করি? এবার তোমরা তোমাদের মতো করে যেরকম ইচ্ছা করে যে কোনো ব্যক্তির নাম নিয়ে কোনো একটা সেন্টেন্স লিখে দেবে, কিন্তু মাথায় রাখবে সেই পার্টিকুলার নেম বা থিংয়ের আগে যেন আর্টিকেল বসে। তারপর একটা কি, আননোন নেম অর সারনেম। আননোন নেম মানে কোনো অজানা নাম বা পদবি, সেটা আমরা কিভাবে ব্যবহার করব? আর্টিকেল তার আগে বসিয়ে দেখো। এ মিস্টার বিশ্বাস ওয়ান্টেড টু নো ইয়োর অ্যাড্রেস, ধরো কোনো একজন ব্যক্তি এসেছিল তোমার ঠিকানা জানার জন্যে। এবার কেউ একজন তোমাকে গিয়ে বলছে যে অমুক বিশ্বাস এসেছিল তোমার অ্যাড্রেস জানতে, তখন তুমি ইংরেজিতে কি বলবে? এ মিস্টার বিশ্বাস, একজন মিস্টার বিশ্বাস নামে একজন ব্যক্তি, তুমি তার পদবিটা বলছো, তুমি কিন্তু তার নাম জানো না, তাই কিন্তু আমরা এখানে এ আর্টিকেল বসিয়েছি। তাহলে কি, এ মিস্টার বিশ্বাস ওয়ান্টেড টু নো ইয়োর অ্যাড্রেস, একজন মিস্টার বিশ্বাস নামে একটা ব্যক্তি তোমার অ্যাড্রেস বা ঠিকানা জানতে এসেছিল। তারপরটা কি, এ পালবাবু ইজ ওয়েটিং ফর ইউ আউটসাইড দ্য রুম, কোনো একজন পালবাবু তোমার জন্যে ঘরের বাইরে অপেক্ষা করছে। ধরো তুমি কোনো ঘরের ভিতরে আছো, তোমাকে গিয়ে বলছে কোনো এক পালবাবু তোমার জন্য বাইরে অপেক্ষা করছে, তখন সে কি বলবে? এ পালবাবু ইজ ওয়েটিং ফর ইউ আউটসাইড দ্য রুম। ক্লিয়ার? তাহলে কিন্তু আমাদের আর্টিকেল মাস্ট এইরকম সেন্টেন্স লেখার ক্ষেত্রে। তারপরটা কি, অ্যান অরিজিৎ কেম টু মিট ইউ, কোনো একটা অরিজিৎ বলে একজন তোমার সাথে দেখা করতে এসেছিল। তাই অরিজিতের এ যেহেতু আমাদের আর্টিকেল দিয়ে শুরু হচ্ছে, তাই এখানে আমরা অ্যান বুঝিয়েছি। তাহলে তোমরাও অনেক সময় কোনো অপরিচিত ব্যক্তির সাথে তোমরা পরিচয় করাও, অন্য একজন তোমাদের হয়তো পরিচয় করিয়ে দেয়, তাহলে সেই সব সেন্টেন্স লেখার ক্ষেত্রে বা বলার ক্ষেত্রে এই কনসেপ্ট মাথায় রাখবে যে তার আগে অবশ্যই আর্টিকেল আমাদের বসাতে হবে। আর্টিকেল না বসালে সেই সেন্টেন্স সম্পূর্ণ ভুল হয়ে যাবে। এখানে আরও তিনটে কনসেপ্ট আমাদের মাথায় রাখতে হবে, সব থেকে গুরুত্বপূর্ণ। ডজেন, 100, 1000, মিলিয়ন, এইগুলোর আগে কিভাবে আমরা আর্টিকেল ইউজ করব দেখো। দেয়ার আর 1000 পিপল, সেন্টেন্সটা দেখে তোমাদের কী মনে হচ্ছে? যে ওখানে 1000টা ব্যক্তি আছে, এইরকম তোমরা সেন্টেন্স লিখে দিয়েছ, কিন্তু তোমরা এখানে আর্টিকেল বসাতে ভুলে গেছো। তাহলে কি সেন্টেন্সটা আমাদের সঠিক? না, সেন্টেন্স সম্পূর্ণ ভুল। তাহলে আমাদের কি লিখতে হবে? দেয়ার আর 1000 পিপল, সেখানে 1000 জন ব্যক্তি আছে। তারপরটা কি? আই হ্যাভ বট ডজন অফ ব্যানানাস, আমি
1 ডজন ব্যানানা কিনেছি বা কলা কিনেছি, তাহলে ডজনের আগে আমরা কোনো আর্টিকেল বসাইনি, তাহলে কি আমাদের সেন্টেন্স সঠিক? সম্পূর্ণ ভুল, আমাদের আর্টিকেল বসাতে হবে। কিন্তু যদি আমরা এটা লিখতাম আই হ্যাভ বট 2 ডজন অফ ব্যানানাস, তাহলে কিন্তু আমাদের আর আর্টিকেল বসাতে হতো না। ক্লিয়ার? যখন আমরা 1 ডজন লিখব তখন আমরা আর্টিকেল বসাতেই হবে। তারপরটা কি? হি গেভ মি 100 রুপি নোট, সে আমাকে একটি 100 মানে 100 টাকার নোট দিয়েছিল, তাহলে কি এখানে আমাদের আর্টিকেল বসাইনি, আমাদের সেন্টেন্স সঠিক? সম্পূর্ণ সঠিক নয়, তাহলে আমাদের কি বসাতে হবে? হি গেভ মি এ 100 রুপি নোট, সে আমাকে 100 টাকার নোট দিয়েছিল। তাহলে এই কনসেপ্ট ক্লিয়ার? ডজন, 100, 1000, মিলিয়ন, এর আগে আমাদের আর্টিকেল এ বসাতে হবে। তারপরে কিছু ওয়ার্ড আছে যেগুলো আমরা ইউজ করি, সেগুলো কি? ফিউ, লিটল, লট অফ। ফিউ, লিটল, লট অফ, সেগুলো এক্সাম্পলগুলো দেখো। হেয়ার ইজ লিটল মিল্ক ইন দ্য কাপ, ধরো তুমি বলছো কাপের ভেতরে খুব কম পরিমাণ মিল্ক আছে, তাহলে এখানে কি আমাদের সেন্টেন্সটা সঠিক দাঁড়ালো? না, দাঁড়ালো না। আমাদের কি লিখতে হবে? হেয়ার ইজ এ লিটল মিল্ক ইন দ্য কাপ, এই কাপেতে খুব সামান্য পরিমাণ মিল্ক আছে, তাহলে লিটলের আগে এ বসাতে হবে। এর থেকে আমাদের কনসেপ্ট কি আসছে? ফিউ, লিটল, লট অফ, এই 3টে ওয়ার্ডের আগে আমাদের এ আর্টিকেল নিতেই হবে। ক্লিয়ার? তারপরটা কি? দেয়ার আর ফিউ বুকস অন দ্য টেবিল, এখানে টেবিলের ওপর কিছু বই আছে, তাহলে আমরা ফিউর আগে কি আর্টিকেল নিয়েছি? নিইনি, তাহলে আমাদের কি লিখতে হবে? এ ফিউ। আর একটা জিনিস মনে রাখবে, এ ফিউ লিখলেও পরের আমরা যে নাউনটা লিখব সেটাকে আমরা সবসময় প্লুরাল লিখব। ফিউর পরে আমরা যে নাউনটাকে লিখব সেটা সবসময় প্লুরালে লিখব, এ ফিউ আর্টিকেল বসালেও। ক্লিয়ার? তারপরটা কি? হি হ্যাজ লট অফ পেন্স, তার কাছে অনেক পেন আছে, তাহলে আমরা কি সেন্টেন্স সঠিক? সঠিক নয়। হি হ্যাজ এ লট অফ পেন্স, তার কাছে অনেক পেন আছে, তাহলে লট অফের পরেও কিন্তু যে নাউনটা হবে সেটা হবে প্লুরাল নাম্বারে। কিন্তু লট, ফিউ, লিটল, তার আগে অবশ্যই বসবে আর্টিকেল এ। এবার একটা কনসেপ্ট হচ্ছে, লিটল হচ্ছে এটা কোয়ান্টিটি, সেটা মিল্ককে আমরা নাম্বারে বা সংখ্যায় বিচার করি না, কিন্তু বইকে আমরা সংখ্যায় বিচার করি, নাম্বারে বিচার করি। তাই ফিউয়ের পরে সবসময় কোনো একটা নাম্বার হবে, আর লিটলের পরে সবসময় কোয়ান্টিটির হিসাব হবে। এটা অবশ্যই মাথায় রাখবে, লিটলের পরে কখনো বুক লিখবে না, আর ফিউর পরে কখনো মিল্ক লেখা যাবে না। ক্লিয়ার? তারপরটা কি? 6 নম্বর লাস্ট, সাম টিপিক্যাল এক্সপ্রেশনস, ফ্রেজেস, কিছু এমন ফ্রেজ আছে, এক্সপ্রেশন আছে যার আগে আমাদের আর্টিকেল বসাতেই হবে, নাহলে আমাদের সেন্টেন্স সম্পূর্ণ ভুল হবে। দেখো, ডোন্ট মেক নয়েজ, আমরা অনেক সময় বলি ডোন্ট মেক নয়েজ, মানে কি? আওয়াজ করো না, তাহলে আমরা এখানে কি সেন্টেন্সটা সঠিক? সেন্টেন্সটা অবশ্যই সঠিক নয়, কারণ আমাদের কি লিখতে হবে? মেক এ নয়েজ। ক্লিয়ার? আই হ্যাভ হেডএক, আই হ্যাভ পেন, আমার মাথা যন্ত্রণা হচ্ছে বা আমার মাথা যন্ত্রণা আছে বা আমার পেন হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, তার আগেও কিন্তু আমাদের এ হেডএক বা এ পেন লিখতে হবে, নাহলে আমাদের সেন্টেন্স সম্পূর্ণ ভুল। উই আর ইন হারি, আমরা খুব তাড়াহুড়োর মধ্যে আছি, আমরা বলি না উই আর ইন হারি, তাহলে আমাদের সেন্টেন্সটা কি ভুল? অবশ্যই ভুল। আমাদের কি লিখতে হবে? ইন এ হারি, উই আর ইন এ হারি, আমরা খুব তাড়ার মধ্যে আছি। তারপরটা কি? সি হ্যাড কাফ, তার কাশি হয়েছিল, বা সি হ্যাড কোল্ড, তার ঠান্ডা লেগেছিল। ঠিক এমনভাবেই এখানে আমাদের এ কাফ বা এ কোল্ড লিখতে হবে, নাহলে আমাদের সেন্টেন্স ভুল। তারপরটা কি? সি ইজ ইন টেম্পার নাও, সে এখন খুব রেগে আছে, এরকম আমরা অনেক সময় বলি, তাহলে আমাদের কি লিখতে হবে? ইন এ টেম্পার, সি ইজ ইন এ টেম্পার নাও, সে এখন খুবই রেগে আছে। তাহলে এই যে এর আগের ক্লাস থেকে আমরা যে কনসেপ্ট শিখেছিলাম, এই ক্লাসে এসে আমরা কিছু বিভিন্ন রকম রুলস দেখলাম যে কোন কোন ক্ষেত্রে আমরা এ আর অ্যানকে ব্যবহার করতেই হবে, নাহলে আমাদের সেন্টেন্স ভুল হয়ে যাবে। এইগুলোকে তোমরা অবশ্যই মনে রেখে দেবে, দরকার হলে স্ক্রিনশট তুলেও রেখে দিতে পারো। তাহলে অবশ্যই তোমরা এই কনসেপ্টটাকে ভালোভাবে বুঝে নিজের মতো করে সেন্টেন্স লেখো, তাহলে দেখবে তোমরা এই কনসেপ্ট তোমাদের অনেকটা নিজেদের আয়ত্তের মধ্যে এসে গেছে, তোমরা বিভিন্নভাবে এ আর অ্যানকে নিয়ে ইউজ করতে পারছো, আর তোমাদের কোনো অসুবিধা হবে না। তাহলে এরপরে আমরা দেখে নেব দায়ের বিভিন্ন ব্যবহার, কখন আমরা দায়ের ব্যবহার করতেই হবে,
সেটা আমাদের জানতেই হবে, কারণ দা ইংলিশ ল্যাঙ্গুয়েজে খুবই গুরুত্বপূর্ণ। দায়ের ব্যবহার যদি ভুল হয় আমাদের সব সেন্টেন্স ভুল হয়ে যাবে। তাহলে এরপরে আমরা দেখে নেব দায়ের ব্যবহার। তাহলে এখন আমরা দেখে নেব দায়ের কিছু ব্যবহার। চলো শুরু করা যাক। দা, প্রথমটা কি? বিফোর এ সিঙ্গুলার নাউন টু রিপ্রেজেন্ট হোল ক্লাস। কোনো একটা সিঙ্গুলার নাউনের আগে আমরা দা ব্যবহার করব এবং সেই ক্লাসটাকে পুরোপুরিভাবে বোঝাবো। কীরকমভাবে? দেখো, দ্য কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিম্যাল। এখানে আমরা দ্য কাউ যখন বলছি আমরা সমস্ত গরুকে বোঝাচ্ছি। এর আগে আমরা এ আর এনেও এই কনসেপ্টটা দেখেছি। এখানে আমরা কেন এই কনসেপ্টটা দেখছি? কারণ আমার মতে এ আর এনের থেকে দা ব্যবহার করা এই কনসেপ্টের ক্ষেত্রে বেশি উপযুক্ত। কারণ দা ব্যবহার করলে একটা গাম্ভীর্য আসে এই ব্যবহারটার, যে আমরা সমস্ত ক্লাসকে বা সমস্ত জাতিটাকেই বা সমস্ত এই ক্লাসটাকেই এই দায়ের মাধ্যমে বুঝিয়ে দিলাম। সেটা কি? দ্য কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিম্যাল মানে হচ্ছে সমস্ত গরুই গৃহপালিত পশু। দ্য অ্যাপেল ইজ গুড ফর হেলথ মানে কি? সমস্ত আপেলই স্বাস্থ্যের পক্ষে ভালো। দ্য ম্যান ইজ মর্টাল মানে কি? মানুষ মরণশীল। কিন্তু এখানে আমাদের লক্ষ্য রাখতে হবে, যখন আমরা লিখব ম্যান তখন আমরা দা ব্যবহার আর করবো না। এখানে ম্যানটাকে আমরা ক্যাপিটালে লিখে দেবো। তখন আমরা কি লিখব? ম্যান ইজ মর্টাল মানে কি? সমস্ত মানুষই মরণশীল, তাদের মৃত্যু হবেই। তাহলে এ আর এন আর দায়ের এই কনসেপ্টটা প্রায় একই, কিন্তু দাটাকে ব্যবহার করাই শ্রেয় বলে আমার মনে হয়। তারপরটা কি দেখা যাক। অনলি ওয়ান এক্সিস্ট ইন নেচার। প্রকৃতিতে যে জিনিসটা একটা আছে তার আগে অবশ্যই আর্টিকেল দা ব্যবহার করতেই হবে। সেগুলো কি? দ্য মুন শাইন্স অ্যাট নাইট। চাঁদ রাতে উজ্জ্বল করে। মুন মানে কি জানিস? চাঁদ প্রকৃতিতে একটাই আছে, তাই তার আগে আমাদের দা আর্টিকেল ইউজ করতেই হবে। দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, তাই আর্থের আগেও আমাদের দা। দ্য স্কাই ইজ এন্ডলেস। আচ্ছা, এখানে দেখো সানের আগেও কিন্তু আমাদের দা বসাতে হবে, কারণ সূর্যও একটা। দ্য স্কাই ইজ এন্ডলেস মানে কি? আকাশ অসীম। তাহলে আকাশের আগেও আমাদের কি বসাতে হবে? দা। ক্লিয়ার? যেটা প্রকৃতিতে কেবল একটাই আছে তার আগে অবশ্যই দায়ের ব্যবহার করতেই হবে। এরপর একটা কি? মাউন্টেন্স, রিভার, ওশান, সিজ, আইল্যান্ডস, শিপস, ট্রেনস, ফেমাস বিল্ডিংস, ডাইরেকশন। এই সব ওয়ার্ডগুলোর আগে বা এই সবের আগে অবশ্যই আমাদের দা আর্টিকেল ব্যবহার করতেই হবে। যেমন দ্য হিমালয়াস, তার মানে কি? হিমালয় পর্বতমালা, সেটার আগে আমাদের দা ব্যবহার করতেই হবে। দ্য আলপস পর্বতমালা, তার আগেও আমাদের দা আর্টিকেল ব্যবহার করতে হবে। দ্য গঙ্গেজ মানে কি? গঙ্গা নদী, তার আগেও আমাদের দা আর্টিকেল। দ্য যমুনা নদী, তার আগেও আমাদের দা আর্টিকেল ব্যবহার করতে হবে। যে কোনো সেন্টেন্স লেখার ক্ষেত্রে এই সব জিনিসগুলোকে অবশ্যই খেয়াল রাখবে, যাতে তোমরা এই সব ওয়ার্ডগুলোর আগে দা ব্যবহার করো, নাহলে কিন্তু সেন্টেন্স সম্পূর্ণ ভুল হবে। তারপরটা কি? দ্য ইন্ডিয়ান ওশান, দ্য প্যাসিফিক ওশান মানে কি? ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, তার আগে আমাদের দা ব্যবহার করতে হচ্ছে। দ্য আন্দামান মানে কি জানি আমরা? একটা আইল্যান্ড। আচ্ছা, ISLAND এটাকে উচ্চারণ কিন্তু আইসল্যান্ড হবে না, আইল্যান্ড, এসটা উচ্চারণ হবে না। তাহলে দ্য আন্দামানস। দ্য আরাবিয়ান সি, দ্য টাইটানিক জাহাজের আগে, দ্য রাজধানী এক্সপ্রেস ট্রেনের আগে, দ্য তাজমহল ফেমাস বিল্ডিং বা ফেমাস হোটেল, এই ফেমাস বিল্ডিং তার আগেও অবশ্যই কি বসতে হবে? দ্য তাজমহল। দ্য কুতুব মিনার, তার আগেও কিন্তু দা বসাতে হবে। আর একটা দেখো, আমরা সবসময় বলি গো টু নর্থ মানে কি? উত্তর দিকে যাও, কিন্তু ওই নর্থ একটা ডাইরেকশন, তার আগে আমাদের দা আর্টিকেল ব্যবহার করতেই হবে। আমরা যদি বলি গো টু দ্য রাইট, তাও আমাদের রাইটের আগে দা আর্টিকেল ব্যবহার করতে হবে। আমাদের যে চারটে ডাইরেকশান আছে সেটার সবকটার আগেই দা আর্টিকেল ব্যবহার করতে হবে, এটা মাথায় রাখবে। তারপরটা কি? নেশন অ্যাজ পিপল, সেটা আবার কি দেখা যাক। দ্য ইংলিশ আর ভেরি হার্ডওয়ার্কিং,
দ্য ইংলিশ আর ভেরি হার্ড ওয়ার্কিং, মানে কি এখানে যারা ইংরেজদের বোঝানো হয়েছে যে ইংরেজরা খুব পরিশ্রমী হয়। এখানে দ্য ইংলিশ মানে সমগ্র ইংরেজ জাতিটাকেই আমরা বুঝিয়ে দিয়েছি, তাই আমরা দ্য আর্টিকেল ব্যবহার করেছি। তারপরে কিন্তু যে ভার্বটা বসবে সেটা অবশ্যই খেয়াল রাখবে, প্লুরাল নাম্বারে হতে হবে। তারপরটা কি, দ্য চাইনিজ আর ভেরি ইন্টেলিজেন্ট, চাইনিজরা খুবই বুদ্ধিমান হয়। দ্য চাইনিজ মানে কিন্তু আমরা সমস্ত চায়নার বা চাইনিজ জাতিটাকেই বুঝিয়ে দিয়েছি, কিন্তু ভার্ব কি হয়েছে আমাদের অবশ্যই প্লুরাল নাম্বারে। এবার তোমরা আমেরিকান, ইন্ডিয়ান যা ইচ্ছা করে দিতে পারো, কিন্তু খেয়াল রাখবে যাতে ভার্বটা প্লুরালে হয়। তারপরটা কি, কান্ট্রি অ্যাজ শর্ট ফর্ম, আমরা কিছু কান্ট্রির নাম জানি বা দেশের নাম জানি যেগুলোকে আমরা শর্টে লিখি, যেমন ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউএই, ইউনাইটেড আরব এমিরেটস। এইসব যেগুলো শর্ট ফর্মে লেখা হয় তার আগে অবশ্যই দ্য আর্টিকেল বসাতেই হবে। যে কোনো পরীক্ষায় এসে যেতে পারে, অবশ্যই কিন্তু তোমরা দ্য আর্টিকেল বসাবে, এ বা এন বসাবে না। কিন্তু যদি এসে যায় দ্য ইন্ডিয়া, তাহলে কি আমরা দ্য ইন্ডিয়া বসাবো? আমরা দ্য ইন্ডিয়া বসাবো না, এটাকে আমরা ইন্ডিয়াই বলি সব সময়, তাই আমরা এখানে দ্য ইন্ডিয়া বলবো না। আমরা ইউএসএ, ইউএই এগুলোর আগে দা বসাবো, আমরা ইন্ডিয়ার আগে দা বসাবো না। আমরা যদি অস্ট্রেলিয়া লিখি তাও আমরা দা বসাবো না, কারণ ওটা কোনো শর্ট করে আমরা লিখছি না। তাহলে তারপরেরটা কি, বিফোর অ্যাডজেক্টিভ টু রেফার দ্য হোল ক্লাস, অ্যাডজেক্টিভের আগে দা বসবে কিন্তু সেটা হোল ক্লাসকে বোঝাবে। এটা যখন সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে হোল ক্লাসকে বুঝিয়েছে, তখন আমরা অ্যাডজেক্টিভকে বোঝাবো, তখনও হোল ক্লাসকে বোঝাবো, কিন্তু সেটা কমন নাউনে কনভার্ট হয়ে যাবে। যেমন দ্য রিচ আর নট অলওয়েজ অ্যারোগেন্ট, তার মানে কি ধনীরা সবসময় অহংকারী হয় না। দ্য রিচ মানে সমস্ত ধনী জাতিকেই আমরা বুঝিয়ে দিয়েছি, ভার্ব অবশ্যই হবে প্লুরাল, ক্লিয়ার। আর রিচ মানে আমরা কি জানি, একটা অ্যাডজেক্টিভ, কিন্তু যখন ওটা দ্য রিচ হলো এটাকে আমরা একটা কমন নাউন করে দিলাম। দ্য পুয়ার আর হার্ড ওয়ার্কিং, গরিবরা খুব পরিশ্রমী হয়। দ্য পুয়ার মানে সমস্ত পুয়ার বা গরিব জাতিটাকেই বুঝিয়েছি, ভার্ব অবশ্যই প্লুরাল। আর পুয়ার মানে আমরা কি জানি, একটা অ্যাডজেক্টিভ, তার আগে দ্য পুয়ার মানে সমগ্র গরিব জাতিকেই বোঝানো হয়েছে, তাই এটা একটা কমন নাউনে কনভার্ট হয়ে গেছে। তারপরে কি দেখো, দ্য রিচ ম্যান ইজ নট হ্যাপি, এটাও কিন্তু সঠিক সেন্টেন্স। দ্য রিচ ম্যান ইজ নট হ্যাপি, কিন্তু এখানে দ্য রিচ ম্যান বলতে সমস্ত ক্লাসকে বোঝানো হয়নি, কোনো একটা পার্টিকুলার ধনী ব্যক্তিকেই বোঝানো হয়েছে। কারণ কি, রিচের পরে যদি আমরা একটা বা কোনো অ্যাডজেক্টিভের পরে যদি আমরা একটা নাউনকে নিয়ে নিই, তার আগে যদি দাও থাকে, তাহলে কিন্তু আমরা সেটার হোল ক্লাসকে বোঝাবো না। এটা যদি আমরা ম্যানটাকে কেটে দিই, তাহলে কিন্তু আমরা দ্য রিচ সমস্ত ধনীকেই বোঝাচ্ছি, সমস্ত ধনী জাতিকেই। কিন্তু যখন আমরা দ্য রিচ ম্যান বলছি, তখন এই রিচ অ্যাডজেক্টিভটা ম্যান নাউনকে কোয়ালিফাই করছে, তখন ওটা একটা নাউন হয়ে যাচ্ছে ম্যানটা। এবং এখানে যে আর্টিকেলটা বোঝানো হয়েছে ওই রিচ ম্যান বা ধনী ব্যক্তিটাকে পার্টিকুলারলি বোঝানোর জন্যে, এখানে আর কিন্তু ধনী সম্প্রদায়ের সবাইকে বোঝানো হচ্ছে না, ক্লিয়ার। এরপরের কনসেপ্ট কি, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, কিছু অর্ডিনাল নাম্বার যেটা আমরা অ্যাডজেক্টিভের চ্যাপ্টারে শিখেছি। দেখো, হি ইজ দ্য ফার্স্ট গার্ল ইন দ্য ক্লাস, সে ক্লাসের প্রথম গার্ল। তাহলে ফার্স্ট একটা অর্ডিনাল নাম্বার, তার আগে অবশ্যই আমাদের কিন্তু দ্য আর্টিকেল বসাতেই হবে। সেটা যেরকমই সেন্টেন্স তোমরা লেখো না কেন, অবশ্যই খেয়াল রাখবে সেটা দ্য আর্টিকেল বসাতেই হবে। আরেকটাভাবে এটা লেখা যায়, যেমন দ্য 15th অগস্ট ইজ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে, 15ই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস। আমরা যদি 15 লিখে তারপরে টিএইচ লিখে অগস্ট লিখি, তাও আমাদের দ্য আর্টিকেল বসাতেই হবে, এটা খেয়াল রাখবে। কিন্তু আমরা যদি লিখি অগস্ট 15, তখন কিন্তু আমাদের আর আর্টিকেল দা বসাতে হবে না। যদি আমরা এই অর্ডিনাল নাম্বারটাকে প্রথমে রাখি, তাহলে আমাদের দায়ের ব্যবহার করতে হবে, পরে লাগালে চার দায়ের ব্যবহার করতে হবে না। তাই ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, সিক্সথ যতদূর নাম্বার আছে অর্ডিনাল নাম্বার, তার আগে সেন্টেন্স লেখার ক্ষেত্রে অবশ্যই কিন্তু দায়ের ব্যবহার করতে হবে, এটা তোমরা খেয়াল রাখবে। বিফোর প্রপার নাউন ফর কম্প্যারিজন, প্রপার নাউনের আগে তুলনার ক্ষেত্রে, সেটা আবার কি দেখা যাক। রবীন্দ্রনাথ ইজ দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়া, রবীন্দ্রনাথ ভারতের শেক্সপিয়ার, বা রবীন্দ্রনাথকে শেক্সপিয়ারের সাথে এখানে তুলনা করা হলো, কিন্তু কি বলা হলো যে শেক্সপিয়ার যেহেতু ইংল্যান্ডের,
কিন্তু আমাদের ভারতের শেক্সপিয়ারকে রবীন্দ্রনাথ। তাহলে রবীন্দ্রনাথকে কিন্তু শেক্সপিয়ারের সাথে তুলনা করা হলো। আর শেক্সপিয়ার যেহেতু প্রপার নাউন, তাই তার আগে আমাদের কিন্তু দ্য আর্টিকেল ব্যবহার করতেই হবে, অবশ্যই খেয়াল রাখবে। এটা যে কোনো নাম হতে পারে, তোমরা যে কোনো সেন্টেন্স লিখতে পারো, কোনো নামের সাথে কোনো নামকে তুলনা করতেই পারো। আহমেদাবাদ ইজ দ্য ম্যানচেস্টার অফ ইন্ডিয়া। আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়। আমরা কি জানি ম্যানচেস্টার কোথায়? ইংল্যান্ডে, কিন্তু এখানে আহমেদাবাদকে ম্যানচেস্টারের সাথে তুলনা করা হয়েছে। আর ম্যানচেস্টার যেহেতু একটা পার্টিকুলার নেম, তাই আগে জায়গার নাম, তার আগে আমরা দ্য আর্টিকেল ব্যবহার করতেই হবে এই আহমেদাবাদকে ম্যানচেস্টারের সাথে তুলনা করতে গেলে। তাহলে এইগুলো হচ্ছে দায়ের মেন গুরুত্বপূর্ণ ব্যবহার। এইগুলো তোমরা স্ক্রিনশট তুলে রাখো, তারপরে বলছি। তাহলে এইগুলো গেল দায়ের মেন ব্যবহার। এর আগের ক্লাসে আমরা এ অ্যান্ড দি আর্টিকেল সম্পর্কে আমাদের যে বেসিক কনসেপ্ট, সেটাও বেসিক হলেও খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট, সেটা আমরা ক্লিয়ার করে নিয়েছি। আজকের ক্লাসে কোথায় আমরা দা ব্যবহার করব আর কোথায় করা উচিত নয় বা কিভাবে করব সেটাও কিন্তু আমরা জানলাম। এই ক্লাসটা তোমাদেরকে আর্টিকেলস নিয়ে বিভিন্ন সেন্টেন্স লিখতে সাহায্য করবে। তোমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বা স্কুল এক্সামে এই দা, এ অ্যান্ড দি, এই আর্টিকেল নিয়ে আমাদের কোয়েশ্চেন আসে, কিন্তু যদি আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে আমরা যে কোনো কোয়েশ্চেন সহজে করে দিতে পারবো। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। এরপরে আমি এ অ্যান্ড দি আর্টিকেল নিয়ে তোমাদেরকে ওই যে গ্রামার নলেজ টেস্ট সিরিজ হচ্ছে, ওখানে আমি প্রোভাইড করে দেবো। তোমরা কেমন শিখতে পারলে ওখান থেকে তোমরা প্র্যাকটিস করে নেবে অবশ্যই। তাহলে আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার টিউটোরিয়াল ক্লাস। এর আগের ক্লাসে তোমরা দেখেছো আমরা 3টে চ্যাপ্টারে আর্টিকেলের যাবতীয় ব্যবহার শিখে নিয়েছি, কিন্তু আজকের ক্লাসটা একটু ডিফারেন্ট। কেন ডিফারেন্ট? আগের যে 3টে ক্লাস সেখানে আমরা দেখেছি কোন কোন ক্ষেত্রে আমরা আর্টিকেলের ব্যবহার করতে পারি, কিন্তু আজকের ক্লাসে আমরা দেখব কোন কোন ক্ষেত্রে আমরা আর্টিকেল একদমই ব্যবহার করতে পারবো না। কিন্তু তার আগে বলবো, এর আগে তোমরা নাউনের চ্যাপ্টারটা পুরো দেখে নাও, কারণ নাউনের চ্যাপ্টারটা এই আর্টিকেলের এই চ্যাপ্টারের সাথে খুবই গুরুত্বপূর্ণ। প্লেলিস্টে গেলে তোমরা নাউনের চ্যাপ্টার পেয়ে যাবে। নাউনের চ্যাপ্টারটা ইংলিশ গ্রামারে একটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, তোমাদের ওটা শিখে রাখাটা খুবই দরকার। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস, যে কোন কোন ক্ষেত্রে আমরা আর্টিকেল ব্যবহার করতে পারবো না। আমরা দেখে নিই কনসেপ্টের মাধ্যমে। বিফোর প্লুরাল নাউন, যে কোনো প্লুরাল নাউনের আগে আমরা আর্টিকেল ব্যবহার করব না। কীরকমভাবে দেখো, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, পাখি আকাশে ওড়ে। বার্ডস একটা প্লুরাল নাম্বার, এর আগে আমরা এ বা অ্যান ইউজ করতে পারবো না, কিন্তু আমরা দা এর ব্যবহার করতে পারি। ক্লিয়ার? দা ব্যবহার করতে পারবো, কিন্তু আর্টিকেল এ আর অ্যান ব্যবহার করতে পারবো না। তারপরটা কি? আই রিড বুকস, আই রিড এ বুকস পারবো না, কারণ বুকস একটা প্লুরাল নাম্বার। আর আমরা কি জানি, প্লুরাল নাম্বারের আগে এ বা অ্যান আর্টিকেল বসে না, কিন্তু দা আর্টিকেল আমরা ব্যবহার করতেই পারি যখন আমরা পার্টিকুলারলি কোনো বই বা পার্টিকুলারলি কোনো থিং বা পার্সনকে বোঝাবো। তাহলে এ আর অ্যান প্লুরাল নাউনের আগে আমরা ব্যবহার করতে পারবো না, দা এর ব্যবহার করতে পারবো। পরেরটা কি? বিফোর প্রপার নাউন, প্রপার নাউনের আগে আমরা কোনো আর্টিকেলই ব্যবহার করতে পারবো না, এ অ্যান দি কোনোটাই নয়। ক্লিয়ার? প্রপার নাউনের আগে আমরা কোনো আর্টিকেলই ব্যবহার করতে পারবো না, এ অ্যান দি কোনোটাই নয়। তোমরা নাউনের চ্যাপ্টারটা প্লে লিস্টে গিয়ে অবশ্যই দেখে নেবে, তাহলে কিন্তু এই কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, কোনটা প্রপার নাউন, মেটেরিয়াল নাউন, যাবতীয় নাউনের কনসেপ্ট দেওয়া আছে। দেখো, জন কিটস ওয়াজ এ গ্রেট পোয়েট। জন কিট একজন মহান কবি ছিলেন, কিন্তু জন কিটস একটা প্রপার নাউন, তাহলে এর আগে আমরা এ অ্যান দি বসাতে পারবো না। তারপরটা কি? ইন্ডিয়া ইজ এ ফার্স্ট কান্ট্রি, ইন্ডিয়া একটা খুব বড় দেশ। তাও ইন্ডিয়া একটা যেহেতু প্রপার নাউন, তার আগেও আমরা কোনো আর্টিকেল বসাতে পারবো না। যে কোনো প্রপার নাউন যদি তোমরা পরীক্ষায় পড়ে তার আগে দা আর্টিকেল বসে এবং সেটা এরর কারেকশন করতে দেয়, তাহলে জানবে সেটা সম্পূর্ণ ভুল সেন্টেন্স, তোমরা সেখানেই এরর করে দেবে। তারপরটা কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। তোমরা কিন্তু প্রত্যেকটা নাউনই প্লেলিস্টে পেয়ে যাবে। অ্যাবস্ট্রাক্ট নাউনের আগেও কিন্তু আমরা আর্টিকেল ব্যবহার করতে পারবো না, কোনো আর্টিকেলই নয়, এ অ্যান দি কোনোটাই নয়। যেমন হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। হেলথ আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন,
লাভ ইজ ব্লাইন্ড, ভালোবাসা অন্ধ। এখানে লাভও আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন, এর আগে আমরা এ অ্যান্ড দি কোনোটাই বসাতে পারবো না। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সবথেকে ভালো মূলধন বা জিনিস বলা যেতে পারে। তাই অনেস্টিও যেহেতু অ্যাবস্ট্রাক্ট নাউন, এর আগেও আমরা কোনো এ অ্যান্ড দি আর্টিকেল বসাতে পারবো না। তোমরা সবই কিন্তু নাউনের প্লেলিস্টে পেয়ে যাবে চ্যাপ্টার। মেটেরিয়াল নাউন, মেটেরিয়াল নাউনের আগেও কিন্তু আমরা এ অ্যান্ড দি আর্টিকেল বসাবো না, কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে আমরা ব্যবহার করতেও পারি, সেটা খুব সামান্য। যদি তোমাদের কনফিউশন থাকে ব্যবহার করার দরকার নেই। মেটেরিয়াল নাউনের আগে আমরা আর্টিকেল ব্যবহার করতে পারবো না। যেমন কোল ইজ ভেরি ইউজফুল, কয়লা খুবই উপকারী, তাহলে কোল একটা মেটেরিয়াল নাউন। ওয়াটার ইজ লাইফ, জলই জীবন, ওয়াটার মেটেরিয়াল নাউন। ক্লিয়ার? তাহলে কোন কোন ক্ষেত্রে আমরা আর্টিকেল ব্যবহার করতে পারবো না এটা ভালো করে দেখে রাখো। এটা অনেক সময় আমাদের ভুল হয়ে যায় কারণ আমরা কনসেপ্ট জানি না বলে। তাহলে নাউনের কনসেপ্ট তোমাদের অবশ্যই জানতে হবে। এরপরে আরও কিছু দেখা যাক। বিফোর ল্যাঙ্গুয়েজ, কোনো ভাষার আগে আমরা আর্টিকেল ব্যবহার করতে পারবো না, সেটা এ অ্যান্ড দি যে কোনো আর্টিকেলই হোক না কেন। যেমন আই নো ইংলিশ, বেঙ্গলি, হিন্দি, আমি ইংলিশ জানি, বেঙ্গলি জানি, হিন্দি জানি, কিন্তু এর আগে আমরা এ অ্যান্ড দি কোনো আর্টিকেল বসাতে পারবো না, তাহলে সেটা আমাদের একদম ভুল সেন্টেন্স হয়ে যাবে। ক্লিয়ার? তারপরটা কি? ফেস্টিভ্যাল, সিজন, স্পোর্টস, গেম, ডিজিজ, এইগুলোর আগেও আমরা কোনো আর্টিকেল বসাতে পারবো না। ফেস্টিভ্যাল মানে যে কোনো উৎসব, সিজন মানে যে কোনো ঋতু, স্পোর্টস মানে খেলা যেগুলো তোমরা জানো, ডিজিজ মানে রোগ, এর আগে আমরা কোনো আর্টিকেল বসাতে পারবো না। যেমন আই লাভ উইন্টার, আমি এটা বলতে পারি না আই লাভ এ উইন্টার, আই লাভ দ্য উইন্টার, এরকম বললে আমাদের সেন্টেন্স ভুল হয়ে যাবে। তাই উইন্টার যেহেতু একটা সিজন, এর আগে আমরা, যেটা উইন্টার হতে পারে, সামার হতে পারে, স্প্রিং হতে পারে, যে কোনো সিজন হতে পারে, তার আগে আমরা কোনো আর্টিকেল বসাবো না। হি ইজ কামিং অন দিওয়ালি, সে দেওয়ালিতে আসছে। তাই দেওয়ালি একটা কি? ফেস্টিভ্যাল। তাই ফেস্টিভ্যালের আগে আমরা এ অ্যান্ড দি আর্টিকেল বসাতে পারবো না। যদি আর্টিকেল বসে তোমরা পরীক্ষায় পাও, সেটা সম্পূর্ণ ভুল। তাহলে দিওয়ালি হতে পারে, যে কোনো ক্রিসমাস হতে পারে, যে কোনো ফেস্টিভ্যাল, তার আগে আমরা আর্টিকেল বসাবো না। তাহলে কি? করোনা ইজ ভেরি ডেঞ্জারাস, করোনা খুবই বিপজ্জনক, তোমরা সবাই জানো করোনা ভাইরাস। তাই করোনা একটা কি? ডিজিজ, রোগের নাম, তার আগেও আমরা কিন্তু কোনো আর্টিকেল বসাতে পারবো না, খেয়াল রাখবে। আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি, ক্রিকেটটাও কি? একটা খেলার নাম, স্পোর্টস। তাহলে ক্রিকেট, আই প্লে এ ক্রিকেট, অ্যান্ড ক্রিকেট, দ্য ক্রিকেট, তাও আমি বসাতে পারবো না। তাহলে কি? কোনো স্পোর্টস বা গেমের আগেও আমরা আর্টিকেল বসাতে পারবো না। পরেরটা কি? লাস্ট, এনি রিলেশন, যে কোনো সম্পর্ক, সেটা কি? দেখা যাক। আই লাভ মাই ফাদার, আমি আমার বাবাকে ভালোবাসি। আই লাভ মাই মাদার, আমি আমার মাকে ভালোবাসি। আই লাভ মাই ব্রাদার, আমি আমার ভাইকে ভালোবাসি। বা আই লাভ মাই সিস্টার, আমি আমার বোনকে ভালোবাসি। তাহলে এই যে সম্পর্ক, এর আগেও আমরা কোনো আর্টিকেলের ব্যবহার করব না। তাই এই ছোট্ট কনসেপ্টটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। এই ছোট্ট কনসেপ্টটা কিন্তু আমরা অনেক সময় গুলিয়ে ফেলি। আমরা যেসব জিনিসের আগে আর্টিকেল বসাতে হয় না, সেই সব জিনিসের আগেও আমরা আর্টিকেল বসিয়ে দিই, সেটা আমাদের অজান্তেই ভুল হয়ে যায়। কিন্তু আশা করছি আজকের পর থেকে এই ভুলটা তোমরা আর করবে না। এইগুলোই মেন গুরুত্বপূর্ণ, যেখানে আমরা আর্টিকেলের ব্যবহার করি না, যেটা আমরা সচরাচর ব্যবহার করে থাকি। তাই আজকের পর থেকে তোমরা আশা করছি আর কোনো ভুল করবে না। আজকের ক্লাসের পর আর্টিকেল আমাদের চ্যাপ্টার শেষ, এর পরের ক্লাসে আমরা অন্য কোনো চ্যাপ্টারে চলে যাব। তাহলে আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার টিউটোরিয়াল ক্লাস। আজকের ক্লাসে আমরা ইংলিশ গ্রামারের একটি খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার পড়ব, যার নাম কি? ডিটারমিনার্স। ডিটারমিনার্স পড়ার আগে আমাদের অ্যাডজেক্টিভ আর আর্টিকেল সম্বন্ধে ধারণা ক্লিয়ার থাকতে হবে, কারণ আর্টিকেল আর অ্যাডজেক্টিভ যদি আমরা ক্লিয়ার ধারণা না তৈরি করতে পারি, আমরা ডিটারমিনারটাকেও বুঝতে পারবো না। তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক। ডিটারমিনার কি, কিভাবে আমরা ডিটারমিনারকে আইডেন্টিফাই করব, সেটা নিয়েই আজকের ক্লাস। দেখো, ডিটারমিনার্স, ডিটারমিনার মানে কি? ডিটারমিন মানে হচ্ছে কোনো কিছুকে নির্দিষ্ট করে দেওয়া বা কোনো কিছুকে স্থির করে দেওয়া। কিভাবে নির্দিষ্ট করে দেওয়া, কিভাবে স্পেসিফিক্যালি স্থির করবে, কিভাবে জেনারেলি সেটাকে বোঝাবে, এবার আমরা দেখব। দেখো, আর্টিকেলস, কেন আমি আর্টিকেলস লিখেছি? কারণ যা আর্টিকেল তাই ডিটারমিনার। কেন, কিভাবে দেখছি। অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি,
অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ নাম্বার, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, এই সবগুলোই ডিটারমিনার। আর অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি কোনোভাবেই ডিটারমিনার নয়, এটা জাস্ট বেসিক জানার জন্য তোমরা জেনে রাখো। তাহলে আর্টিকেল আর অ্যাডজেক্টিভ এগুলোকে আমরা ডিটারমিনার কেন বলছি? অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি ছাড়া কিন্তু, হ্যাঁ, তোমরা যারা দেখোনি আর্টিকেল আর অ্যাডজেক্টিভ তোমরা ওটা দেখে নিতে পারো, তাহলে তোমরা এই চ্যাপ্টারটা আরও ভালোভাবে বুঝতে পারবে। ধরো আমরা আর্টিকেলে কী দেখেছিলাম? আর্টিকেল কোনো নাউনকে হয় স্পেসিফিক্যালি কোয়ালিফাই করে বা জেনারেলভাবে কোয়ালিফাই করে। অ্যাডজেক্টিভ কী করে? কোনো নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে বা নির্দিষ্ট করে বা সেইটাকে বোঝায়। ঠিক এরকমভাবেই এই আর্টিকেল আর অ্যাডজেক্টিভের চ্যাপ্টার পড়তে পড়তে যারা গ্রামারিয়ান বা যারা গ্রামার নিয়ে চর্চা করেন তাদের মনে হলো একটা নতুন চ্যাপ্টার সৃষ্টি করা যাক। সেখান থেকেই সৃষ্টি হলো নতুন একটা চ্যাপ্টার যার নাম কি? ডিটারমিনার্স। এই ডিটারমিনার্স আর্টিকেল আর অ্যাডজেক্টিভের থেকে কোনোভাবেই আলাদা নয়। কেন আলাদা নয়? কারণ আর্টিকেলও কোনো একটা নাউনকে নির্দিষ্ট করে আর অ্যাডজেক্টিভও কোনো একটা নাউনকে নির্দিষ্ট করে, কিন্তু ডিটারমিনার দুভাবে সেটাকে নির্দিষ্ট করে, এক স্পেসিফিক্যালি একদম সুনির্দিষ্টভাবে আর এক জেনারেলি সাধারণভাবে। কিভাবে সেটা আমরা দেখব। দেখো তাহলে আমি কি বললাম? ডিটারমিনারকে দুভাগে ভাগ করা যায়, এক স্পেসিফিক আর একটা হচ্ছে জেনারেল। স্পেসিফিক মানে কি, জেনারেল মানে কি দেখবো আমরা সেন্টেন্সের মাধ্যমে। দ্য স্টুডেন্টস আর স্টাডিং, ছাত্রগুলো পড়ছে। আমি তোমাদের কি বলেছিলাম? আর্টিকেল মানেই ডিটারমিনার, কিন্তু আর্টিকেল আমরা কি জানি? এ অ্যান্ড দি। আমরা বা গ্রামারিয়ানরা যখন গ্রামার লিখছেন তখন তারা বলছেন যেহেতু আমরা এটা ডিটারমিনার করছি, আমরা কোনো কিছুকে একদম নির্দিষ্টভাবে নির্দিষ্ট করব, মানে একদম নির্দিষ্টভাবে সেই জিনিসটাকে বোঝাবো, আর একটা জিনিসকে বোঝাবো কিন্তু নির্দিষ্টভাবে নয়। তাই যখন আমরা এ অ্যান্ড দি আর্টিকেল পড়েছিলাম তখন আমরা দা মানে কি বলেছিলাম? কোনো একটা স্পেসিফিক জিনিসকে বোঝাচ্ছে, আর এ অ্যান্ড দি কোনো একটা জেনারেল মিনিং বা জেনারেল জিনিসকে বোঝাচ্ছে, মানে সেটাকে আমরা নির্দিষ্ট করে বোঝাচ্ছি না। তাহলে দা আর্টিকেল তখনই আমাদের হয়ে গেল স্পেসিফিক ডিটারমিনার, আর এ অ্যান্ড এটা হয়ে গেল আমাদের জেনারেল ডিটারমিনার। যেহেতু দাটাকে আমরা স্পেসিফিক কোনো একটা নির্দিষ্ট জিনিস বোঝাতে ব্যবহার করি, আর জেনারেল মানে আমরা সব কিছুকেই বা কোনো কিছুকেই নির্দিষ্ট করে বোঝাই না, বোঝাই কিন্তু নির্দিষ্ট করে না। যেমন দেখো, দ্য স্টুডেন্টস আর স্টাডিং, ছাত্রগুলো পড়ছে। এখানে আমি যখন বলছি দা, তখন আমি নির্দিষ্ট করে কয়েকটা গুটি কয় ছাত্রকেই বোঝাচ্ছি, মানে সেই ছাত্রগুলোকে আমি চিনি, নির্দিষ্ট করে বোঝাচ্ছি। এবারে যদি আমি লিখি এ বয় ইজ কামিং, একটা ছেলে আসছে, তখন আমি নির্দিষ্ট করে বোঝাচ্ছি না যে কোন ছেলেটা। যখন আমি বলছি, ধরো এখানে সিঙ্গুলার করো, দ্য স্টুডেন্ট ইজ কামিং, তখন আমি বলছি দ্য স্টুডেন্ট ইজ কামিং, মানে কি আমি ওই ছেলেটাকে চিনি এবং নির্দিষ্ট করে একটা পার্টিকুলার ছেলের কথাই বলছি। এবারে আমি যখন বলবো দ্য স্টুডেন্ট ইজ কামিং বা দ্য বয় ইজ কামিং, তার মানে কি ওই দাটাকে আমরা স্পেসিফিক কোনো স্টুডেন্ট বা কোনো বয়কে বোঝালাম। কিন্তু যখনই আমরা এ বয় ইজ কামিং বা এ স্টুডেন্ট ইজ কামিং বলবো, তখন আমরা আর নির্দিষ্ট করে বোঝাচ্ছি না। তাহলে স্পেসিফিক ডিটারমিনার কি? যে আর্টিকেল বা অ্যাডজেক্টিভের মাধ্যমে আমরা কোনো নির্দিষ্ট একটা পার্টিকুলার নাউনকে বোঝাই, যে নাউনটাকে যখন আমরা বলছি বা কেউ বলছে সে সেটার সাথে পরিচিত, এই অর্থে তোমরা সহজভাবে ধরতে পারো। নির্দিষ্ট করে বলছি মানে ওটার সাথে আমি পরিচিত। ধরো আমি বলি ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর, দরজাটাকে খোলো, তার মানে কি তুমি সামনাসামনি তোমার দরজাটাকে দেখতে পাচ্ছ। তুমি বলবে না কখনো ওপেন এ ডোর, কারণ কি এ মানে কি একটা নির্দিষ্ট নয়, এ আর অ্যান মানে কোনো নির্দিষ্ট নয়, ওটা জেনারেল সাধারণ, আর স্পেসিফিক মানে কি নির্দিষ্ট। তাহলে ওপেন দ্য ডোর মানে তুমি কি সামনাসামনি ওই দরজাটাকে দেখতে পাচ্ছ, তাই বলছো ওপেন দ্য ডোর, দরজাটাকে খোলো। ঠিক এইরকমভাবেই যখন আমরা দ্য স্টুডেন্টস আর স্টাডিং, ছাত্রগুলো পড়ছে, তখন আমরা নির্দিষ্ট করে স্টুডেন্টদের কথা বলছি। আর যখন আমি বলছি এ বয় ইজ কামিং, তখন আমি কোনো নির্দিষ্ট করে যারা পার্টিকুলারলি যে ওই ছেলেটাই, সেটা আমরা বোঝাচ্ছি না। তাই এক্সামিনাররা বা গ্রামারিয়ানরা কি ভাবলেন যে ডিটারমিনার বলে একটা চ্যাপ্টার তৈরি করে দেওয়াই যেতেই পারে ছাত্রদের বোঝার জন্য।
তাহলে দাটাকে আমরা কি বললাম, স্পেসিফিক, নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে, কোনো নির্দিষ্ট জিনিসকে বোঝানো হচ্ছে। আর জেনারেল মানে কি, একটা সাধারণভাবে যে কোনো জিনিসকে বোঝাতে হতে পারে, সেখানে কোনো নির্দিষ্টভাবে বোঝানো হবে না। তাহলে যে আর্টিকেলের মাধ্যমে, অ্যাডজেক্টিভের মাধ্যমে আমরা কোনো নাউনকে একদম নির্দিষ্ট করে বোঝাই, সহজে বলতে গেলে সেটাকে আমরা চিনি, তাকে আমরা বলবো স্পেসিফিক ডিটারমিনার। আর যে আর্টিকেল, যে অ্যাডজেক্টিভের মাধ্যমে আমরা একটা সাধারণভাবে কোনো নাউনকে বোঝাবো, যার সাথে আমাদের কোনো পরিচয় নেই, সেটাকে আমরা সহজ ভাষায় বলতে গেলে পরিচয় নেই, এটাকে আমরা বোঝাবো জেনারেল ডিটারমিনার। ক্লিয়ার? তারপরে কি, আই ওয়ান্ট টু বাই দিস ফোন, আমি এই ফোনটা কিনতে চাই। তাহলে দিস স্পেসিফিক ডিটারমিনার। তাহলে দিসটা কি, একটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এই দিসটা কাকে কোয়ালিফাই করেছে, ফোন নাউনকে। যখন আমি বলছি আই ওয়ান্ট টু বাই দিস ফোন, মানে আমি নির্দিষ্ট করে বলে দিচ্ছি যে আমি এই ফোনটাই কিনতে চাই। আই ওয়ান্ট টু বাই দিস ফোন, আমি এই ফোনটাই কিনতে চাই। আর যদি আমি বলি আই ওয়ান্ট টু বাই এ ফোন, তখন কি, আমি একটা ফোন কিনতে চাই, যে কোনো ফোন হলেই হবে, আমি আর কোনো নির্দিষ্ট করছি না। আর যখন আমি বলছি আই ওয়ান্ট টু বাই দিস ফোন, মানে এই ফোনটাই। ধরো তোমার আর তোমার বাবার তর্ক হচ্ছে, তুমি তোমার বাবাকে বলছো আমি অ্যাপেলের ফোন কিনবো, তোমার বাবা কিনে দিতে রাজি হচ্ছে না, তখন তুমি রেগে গিয়ে বললে আই ওয়ান্ট টু বাই দিস ফোন, আমি এই ফোনটাই কিনবো। তার মানে কি, এটা তুমি একটা নির্দিষ্ট করে বলছো। এবার ধরো তোমাদের মধ্যে নর্মালি কথা বলা হচ্ছে, তুমি বললে আই ওয়ান্ট টু বাই এ ফোন, আমি একটা ফোন কিনতে চাই। তার মানে কি, তুমি আর নির্দিষ্ট করে বোঝাচ্ছ না। তাহলে দিস নির্দিষ্ট করে বোঝাচ্ছে। তাহলে আর্টিকেলের মধ্যে দা, আর কি অ্যাডজেক্টিভের মধ্যে আপাতত কি দেখলাম আমরা, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভটা স্পেসিফিক ডিটারমিনারের মধ্যে পড়ছে। তারপরটা দেখা যাক, দিস পেন্স আর কস্টলি বাট দোজ পেন্স আর চিপ। দিস পেন্স, এই পেনগুলো খুবই দামি, ওই পেনগুলো খুবই কম দামি। তাহলে দিস, দোজ ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, আমরা কি বললাম, স্পেসিফিক ডিটারমিনার, মানে নির্দিষ্ট করে বলে দেওয়া হচ্ছে দিস পেন্স। তারপরটা দেখা যাক, হি ইজ মাই ফাদার, সে আমার বাবা। তাহলে মাইটা কাকে কোয়ালিফাই করছে, ফাদার নাউনকে। মাই তাহলে কি, পজেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে পজেসিভ অ্যাডজেক্টিভও কার মধ্যে পড়ছে, স্পেসিফিক ডিটারমিনার। তোমরা যদি অ্যাডজেক্টিভের চ্যাপ্টার পড়ো তাহলে এটা আরও সহজ হয়ে যাবে। তাহলে মাই ফাদার, দিস ইজ মাই ফাদার, এটা আমার বাবা, মানে কি স্পেসিফিক্যালি আমি বলছি, আমি ওনাকে তাহলে চিনি। তাহলে স্পেসিফিক ডিটারমিনার কোনো একটা পরিচিত জিনিসের মধ্যে ঘোরাফেরা করবে, আর জেনারেল ডিটারমিনার কি করবে, এটা অনির্দিষ্ট, মানে আমরা সাধারণভাবে যেটাকে বোঝাই, পরিচিতর মধ্যে নাও হতে পারে। আর স্পেসিফিক মানে কি, আমরা স্পেসিফিকভাবেই বোঝাবো। ক্লিয়ার? দিস ইজ আওয়ার হাউস, এটা আমাদের বাড়ি। আওয়ার পজেসিভ অ্যাডজেক্টিভ কাকে কোয়ালিফাই করছে, হাউস নাউনকে, কারণ আমরা কি জানি, অ্যাডজেক্টিভ নাউনকে কোয়ালিফাই করে। তাহলে পজেসিভ অ্যাডজেক্টিভ স্পেসিফিক ডিটারমিনার। পরেরটা দেখা যাক, আই ওয়ান্ট ইয়োর বুক, আমি তোমার বইটা চাই। ইয়োর পজেসিভ অ্যাডজেক্টিভ কোয়ালিফাই করছে কাকে, নাউন বুককে। তাহলে আমরা কি দেখলাম, স্পেসিফিক ডিটারমিনার কোনগুলো, আর্টিকেলের মধ্যে দা, আর পজেসিভ, আর ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এবারে তো আমরা দেখব জেনারেল ডিটারমিনার। যেমন এ বয় ইজ কামিং, আমি বললাম একটি ছেলে আসছে, মানে আমরা সাধারণভাবে বলছি, আমরা নির্দিষ্ট করে বোঝাচ্ছি না। অ্যান এলিফ্যান্ট ইজ কামিং, একটা হাতি আসছে, আমরা সাধারণভাবে বোঝাচ্ছি। যদি আমি বলতাম দ্য এলিফ্যান্ট ইজ কামিং, তখন হয়তো জঙ্গলে কোনোভাবে তোমরা ওই হাতিটাকে দেখে ফেলেছো, এবার অন্য জায়গায় কোথায় ঘুরতে গিয়েছো, তখন কিন্তু ওই হাতিটাকে আবার দেখে তোমরা কিন্তু আর কখনোই বলবে না অ্যান এলিফ্যান্ট ইজ কামিং, একটা হাতি আসছে, কারণ ওই হাতিটাকে তোমরা 5 মিনিট আগে দেখেছো। এবার তোমরা অন্য জায়গায় ঘুরতে গেছো, হঠাৎ করে আবার ওই হাতিটাই আসছে, তোমরা কি বলবে, দ্য এলিফ্যান্ট ইজ কামিং। তখন তোমরা স্পেসিফিক্যালি ওই হাতিটাকেই বলছো, যে হাতিটাকে তোমরা কিছুক্ষণ আগে ঘুরতে দেখেছো। ক্লিয়ার? তাহলে স্পেসিফিক আর জেনারেলের মধ্যে আশা করছি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার। দেখো, হি ডিড নট ইট এনি রাইস বাট আই এট সাম। হি ডিড নট ইট এনি রাইস বাট আই এট সাম, সে একটুও ভাত খায়নি কিন্তু আমি কিছুটা খেয়েছিলাম। তাহলে এনি মানে যে কোনো, এনি মানে কোনো, আমরা নির্দিষ্ট করে বোঝাচ্ছি না। তাহলে এনি কি, আমাদের কোয়ান্টিটিভ বা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। ক্লিয়ার? তাহলে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি আর আপাতত এ অ্যান জেনারেল ডিটারমিনার। পরেরগুলো দেখা যাক, আই হ্যাভ মেনি
অনেক বন্ধু আছে। হি হ্যাজ এনাফ ওয়েলথ, তার যথেষ্ট পরিমাণ সম্পত্তি আছে। আচ্ছা, মেনি অ্যাডজেক্টিভ হলেও কোয়ালিফাই করছে নাউনকে, কারণ আমরা কি জানি অ্যাডজেক্টিভ নাউনকে কোয়ালিফাই করে, এনি নাউনকে কোয়ালিফাই করেছে। ক্লিয়ার? কিন্তু এখানে সামের পরে তোমাদের মনে হতে পারে রাইস নেই, কিন্তু রাইসটা ওখানে আন্ডারস্টুড। ক্লিয়ার? যেমন হি ডিড নট ইট এনি রাইস বাট আই এট সাম রাইস, কিন্তু আমরা আর অতটা লেখার দরকার নেই। হি হ্যাজ এনাফ ওয়েলথ, তার অনেক সম্পদ আছে। তাহলে এনাফ একটা অ্যাডজেক্টিভ, ওয়েলথকে কোয়ালিফাই করেছে, অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? তাহলে ইচ, দেখো ইচ মানে কি ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কি তোমরা নিশ্চয়ই ক্লাস দেখে এসছো। তাহলে ইচ ক্যান্ডিডেট ওয়াজ আস্কড টু অ্যাপিয়ার অ্যাট দ্য ইন্টারভিউ, প্রত্যেকটা ক্যান্ডিডেটকে কি করা হয়েছে, ইন্টারভিউতে আসার জন্যে, উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছে। তাহলে প্রত্যেকটা ক্যান্ডিডেটকে, এখানে আমরা নির্দিষ্ট করে কোনো একটা ক্যান্ডিডেট বা দুটো ক্যান্ডিডেটকে বোঝাচ্ছি না। তাহলে ইচ যখন আমরা বলছি, আমরা ওই ক্যান্ডিডেটদের সাথে পরিচিত নয়, ইচ ক্যান্ডিডেট। ক্লিয়ার? কিন্তু স্পেসিফিক আর জেনারেলের মধ্যে এটাই ডিফারেন্স, স্পেসিফিক ডিটারমিনার আমরা একদম নির্দিষ্ট করে দিই, আর জেনারেল ডিটারমিনার আমরা কখনো নির্দিষ্ট করে বলি না, আমরা অস্পষ্ট রেখে বলি। তাহলে এর মাধ্যমে আমরা কি দেখলাম, যে আর্টিকেলের মধ্যে দ্য আর্টিকেল স্পেসিফিক এ অ্যান জেনারেল ডিটারমিনার, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি জেনারেল ডিটারমিনার, অ্যাডজেক্টিভ অফ নাম্বার ও নাম্বারের এক্সাম্পল আমরা দেখিনি। দেখো এটা আমরা দেখেছি আই হ্যাভ মেনি ফ্রেন্ডস মানে কি আমার অনেক বন্ধু আছে, এটা আমরা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি দেখলাম। এটাকে যদি আমি লিখে দিই আই হ্যাভ টু ফ্রেন্ডস, আমার দুটো বন্ধু আছে, তাহলে এটা আমাদের হয়ে গেল অ্যাডজেক্টিভ অফ নাম্বার। তাহলে অ্যাডজেক্টিভ অফ নাম্বারও কি জেনারেল ডিটারমিনার। আই হ্যাভ টু ফ্রেন্ডস মানে কি আমি তাদের নির্দিষ্ট করে বলছি না কোন কোন বন্ধু, আমার দুটো বন্ধু আছে আমি বলতেই পারি। ক্লিয়ার? কোন বন্ধু কী বন্ধু সেটা আমরা নির্দিষ্ট করে বলছি না কিন্তু। তাহলে অ্যাডজেক্টিভ অফ নাম্বারও জেনারেল ডিটারমিনার। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভকে আমরা কি দেখেছি, দিস পেন্স, দোজ পেন্স, এটা আমরা দিস ফোন, এটা আমরা নির্দিষ্ট করে বলছি। তাহলে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ আমাদের হয়ে যাচ্ছে স্পেসিফিক ডিটারমিনার। পজিটিভ অ্যাডজেক্টিভ মাই ফাদার, আওয়ার হাউস, ইয়োর বুক, স্পেসিফিক ডিটারমিনার, নির্দিষ্ট করে বলছি। ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ নির্দিষ্ট করে বলছি না, ইচ। তাহলে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভও আমাদের হয়ে গেল কি জেনারেল ডিটারমিনার্স। এই তো গেল আমাদের ডিটারমিনারের দুটো ভাগ। এইবারে আমাদের ডিটারমিনারে আর একটা গ্রামাটিক্যাল টার্ম গ্রামারিয়ানরা বের করেছেন, যার নাম কি প্রি ডিটারমিনার্স। প্রি ডিটারমিনার্স কি আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখে নেব, নাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না। চলো এক্সাম্পল দেখা যাক। প্রি ডিটারমিনার্স দেখো, হি ইজ নট সাচ এ ফুল, সে অতই বোকা নয়। হি ইজ নট সাচ এ ফুল। আমরা তাহলে কি দেখেছিলাম, অ্যাডজেক্টিভ আর আর্টিকেল দুটোই হচ্ছে ডিটারমিনার, একটা স্পেসিফিক একটা জেনারেল, দুভাগে আমরা ভাগ করেছিলাম। কিন্তু এখানে আমরা দেখছি দুটো ডিটারমিনার একসাথে বসে গেছে। তাই গ্রামারিয়ানরা একটা টার্ম আবিষ্কার করলেন, তার নাম কি দিলেন, প্রি ডিটারমিনার। কেন আবিষ্কার করলেন, কারণ যখন আমরা সেন্টেন্সে দেখব দুটো ডিটারমিনার একসঙ্গে বসে গেছে, তখন সেটাকে আমরা ডিফারেন্সিয়েট করব কিভাবে। তাই তারা ঠিক করলেন প্রি ডিটারমিনার বলে যদি আমরা একটা টার্ম যোগ করে দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। দেখো প্রি ডিটারমিনার মানে কি, একটা ডিটারমিনারের আগে আর একটা ডিটারমিনার আমরা বসাচ্ছি, কিন্তু ওই দুটো ডিটারমিনারকে আমরা একটা সিঙ্গেল মিনিং হিসাবে ধরবো। হি ইজ নট সাচ এ ফুল। ফুল মানে কি একটা নাউন, বোকা। এই দুটোকে আমরা একসাথে একটাই ডিটারমিনার ধরবো আমাদের বোঝার সুবিধার্থে। দুটোই ডিটারমিনার, এও ডিটারমিনার, সাচও ডিটারমিনার। হি ইজ নট সাচ এ ফুল, কিন্তু এটা আমরা বলতে পারি না হি ইজ নট এ সাচ ফুল। আমাদের আর্টিকেলটাকে অবশ্যই নাউনের আগে আনতে হবে, তার আগে বসাতে হবে যে কোনো অ্যাডজেক্টিভ প্রি ডিটারমিনার হলে। তাহলে হি ইজ নট সাচ এ ফুল। ক্লিয়ার? সে অতই বোকা নয়। তাহলে প্রি ডিটার মানে কি, ডিটারমিনারের আগে আর একটা ডিটারমিনার, পুরো মিনিংটা একটা নির্দিষ্ট প্রি ডিটারমিনার একটা নির্দিষ্টভাবে বোঝানোর জন্য। এখানে তোমরা দুটো ডিটারমিনারকে বোঝার স্বার্থে আলাদা করে ভাবার দরকার নেই, শুধু মনে রাখবে আর্টিকেলটা অবশ্যই অ্যাডজেক্টিভের পরে বসবে, এটা মনে রাখলেই হবে। অল দ্য স্টুডেন্টস মাস্ট অ্যাটেন্ড দ্য ক্লাস, সমস্ত স্টুডেন্টকে ক্লাসে উপস্থিত থাকতে হবে। তাহলে অল অ্যাডজেক্টিভ, দ্য আর্টিকেল। দেখো অল দ্য স্টুডেন্টস, সমস্ত স্টুডেন্টকে উপস্থিত থাকতে হবে। দ্য ডিটারমিনার, অল ডিটারমিনার, ডিটারমিনার আগে ডিটারমিনার বসে আমাদের একটা নির্দিষ্ট স্পেসিফিক্যালি বলে দিয়েছে কি
সমস্ত স্টুডেন্টকেই উপস্থিত থাকতে হবে। অল দ্য, অ্যাডজেক্টিভের পরে আর্টিকেল। ক্লিয়ার? বোথ দ্য বয়েজ আর ইকুয়ালি ব্রিলিয়ান্ট, দুটো ছেলেই সমানভাবে বুদ্ধিমান। তাহলে দেখো বোথ অ্যাডজেক্টিভ, দ্য আর্টিকেল, বোথ দ্য দুজনকেই আমরা একত্রে বুঝিয়েছি আর স্পেসিফিক্যালি বুঝিয়েছি, তাই আর্টিকেল দ্য ডিটারমিনারের আগে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে সবসময় আর্টিকেল ডিটারমিনারটা বসবে, এটাই খেয়াল রাখবে। যেটা তোমরা বুঝতে পারবে এরকম সেন্টেন্স লেখা হচ্ছে তোমরা বুঝে যাবে এটা প্রি ডিটারমিনার, আর ঘাবড়ানোর কোনো কারণ নেই, দুটো ডিটারমিনারকে আমরা একসাথে লিখতে পারি। ক্লিয়ার? হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার রোজ ইজ, কি সুন্দরী ফুল গোলাপ। তাহলে হোয়াট অ্যাডজেক্টিভ, এ আর্টিকেল, ডিটারমিনারের আগে ডিটারমিনার, হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার রোজ ইজ, তাহলে অ্যাডজেক্টিভ আর্টিকেল। এরকমভাবে তোমরা প্রি ডিটারমিনার তৈরি করে নিতে পারো। তোমরা যদি মনে করো তোমরা প্রি ডিটারমিনার্স নিয়ে তোমাদের কনফিউশন থাকছে যে কিভাবে দুটো ডিটারমিনার একসাথে বসছে, আশা করছি তোমাদের আর কনফিউশন থাকার কথা নয়, কারণ তোমরা দুটো ডিটারমিনারকে আলাদা করার চেষ্টা করবে না, তোমরা দুটো ডিটারমিনারকে একটা মিনিং ধরেই চলার চেষ্টা করবে, তাহলে দেখবে তোমাদের কনফিউশন হবে না। হোয়াট এ, অল দ্য, সাচ এ, এরকমভাবে তোমরা মনে রাখবে। দুটো ডিটারমিনার একসাথে, শুধু আর্টিকেলটা যেন অ্যাডজেক্টিভের আগে না এসে যায়, এটা মনে রাখলেই তোমাদের ডিটারমিনার মোটামুটি ক্লিয়ার। তাহলে এর সাথে সাথে মোটামুটি আমাদের ডিটারমিনার্স ক্লিয়ার। আমি তোমাদের বোঝার স্বার্থে স্পেসিফিক আর জেনারেলকে আলাদাভাবে কিছু ডিটারমিনারের এক্সাম্পল এখানে লিস্ট করে দিয়ে দিচ্ছি। তাহলে তোমরা ডিটারমিনারকে কিভাবে বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের আশা করছি এই যে ডিটারমিনার সম্বন্ধে যে কনফিউশন ছিল, স্পেসিফিক জেনারেল বুঝতে পারলেও প্রি ডিটারমিনার কি সেটা তোমরা আরেকটু ভালো করে বুঝে নিলে। আশা করছি মোটামুটি তোমাদের ডিটারমিনার্সের কনসেপ্ট ক্লিয়ার। কীরকম তোমরা বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমিও বুঝতে পারবো আমার পড়ানোর ধরন ঠিক হচ্ছে কিনা। তাহলে আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।